আসসালামু আলাইকুম। এইচএসসি 25 এর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের বহুল প্রতীক্ষিত একটা টপিক গ্রাফ অ্যান্ড চার্ট কিভাবে লিখবা, অনেকেরই মনের প্রশ্ন। সো সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি তোমাদের সাথে এই ক্লাসে আছি। পুরো ক্লাসটা জুড়ে আমরা শিখব যে কিভাবে একটা গ্রাফ অ্যান্ড চার্ট নিজে নিজে লিখে তোমাদের আসলে যেহেতু এইচএসসিতে গ্রাফ অ্যান্ড চার্টে টোটাল 15 মার্কস, সো ইটস আ হিউজ মার্ক। আমরা যদি রিটেন পার্টের টোটাল মার্কের কথা চিন্তা করি, টোটাল 40 মার্কের মধ্যে কিন্তু এখানে একটা হিউজ মার্ক, একটাতেই 15 মার্ক। অ্যান্ড আরেকটা মজার ব্যাপার, আমাদের যে কোনো টপিক রিটেনের পড়ার আগে আমার তার ইনস্ট্রাকশনটা, প্রশ্নটা খুব ভালো করে বোঝা জরুরি। সো চলো আমরা একটু প্রশ্ন দেখি, স্যাম্পল প্রশ্ন দেখি যে বিগত সালে কোন কোন গ্রাফ অ্যান্ড চার্টগুলো এসেছিল এবং সেগুলোর কতগুলো টাইপে আমরা প্রথমে ভাগ করব, যে কোন কোন টাইপের আসলে গ্রাফ অ্যান্ড চার্ট আসতে পারে। তো আমরা যদি টাইপ অনুযায়ী ভাগ করে ফেলতে পারি, তাহলে আমরা ওই টাইপ অনুযায়ী যদি প্রিপারেশন নেই, তাহলে ওই ধরনের 3টা টাইপ হোক 4টা টাইপ হোক, ওই টাইপের মধ্যে থেকে একটা কমন পড়লেই কিন্তু বাকি সবগুলো আমরা লিখে আসতে পারবো এবং ভালো একটা মার্ক অ্যাচিভ করতে পারবো। সো আজকে আমাদের টার্গেট হচ্ছে এমনভাবে ক্রিয়েটিভলি একটা গ্রাফ অ্যান্ড চার্ট লেখা, উত্তর করা, যেন আমরা বইয়ে তোমার কাছে যে বই থাকুক না কেন, তুমি আগে নিজে লিখবা, লেখার পরে দেখবা যে তোমারটা আসলে বইয়ের চেয়েও ভালো হচ্ছে কিনা। যতক্ষণ না পর্যন্ত তোমার লেখাটা বইয়ের চেয়েও ভালো হচ্ছে, তোমার নিজের কাছে মনে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে খুব ভালো একটা স্যাটিসফ্যাক্টরি গ্রাফ অ্যান্ড চার্ট আসলে লেখা হয়েছে বলে আমরা ধরে নিব না। সো চলো আজকে সেটাই দেখাবো যে কিভাবে আসলে তুমি বইয়ের চেয়েও ভালো করে আসলে গ্রাফ অ্যান্ড চার্টে আনসার করতে পারো, তোমাদের যে একাডেমিক বইগুলো আছে সেই বইগুলোর চেয়েও বেশি ভালো করে। ওকে, সো দেখতে পাচ্ছ এখানে একটা প্রশ্ন, একটা টাইপ আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে তোমার গ্রাফ চার্ট, যেটা আসলে বার চার্ট দেখতে পাচ্ছ, অনেকগুলা বার আছে এখানে। এই বার একটা টাইপ, আরটা হচ্ছে পাই চার্ট। হ্যাঁ, এটা হচ্ছে তোমার পাই চার্ট। তাহলে দুইটা টাইপ গেল। আর এই বার চার্টের মধ্যে দেখো আসলে একটা বার নেই, কিন্তু জোড়ায় জোড়ায় বার আছে একটা ইয়ারের জন্য। লাইক 2014 জন্য 2টা বার আছে, এরকম 3টা বারও থাকতে পারে, কোনো প্রবলেম নাই। তার মানে হচ্ছে তোমার একটা সালে যখন 2 বা তার চেয়ে বেশি বার আসবে, তখন আসলে কিভাবে আনসার করতে হয় আমি তোমাকে আজকে এইটা লিখে লাইভ শিখাই দিব। তাহলে তুমি এইরকম করে কিন্তু 3টা থাকলেও, বার যদি 3টা থাকে একটা সালে, লিখতে পারবে এই একই ফরম্যাটে ফেলে। ওকে, দেন পাই চার্ট। পাই চার্টের সঙ্গে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তুমি যদি পাই চার্টের একটা ফরম্যাট শিখো, বার চার্টে যেমন হচ্ছে অনেক সময় সাল থাকে, এগুলাতে ইয়ার আছে যে কোন সালে কত পার্সেন্ট ছিল, কোন সালে কতটুকু সংখ্যায় পরিমাণ ছিল, সেটা কিন্তু আমাদের ইয়ারলি দেওয়া থাকে। ওকে, আর পাই চার্টে এরকম কোনো ইয়ার থাকে না, থাকে হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, লাইক ল্যান্ড ভেহিকলস কত পার্সেন্ট, ট্রেন কত পার্সেন্ট, লঞ্চ অ্যান্ড স্টিমার কত পার্সেন্ট, বাইসাইকেল অ্যান্ড আদার্স কত পার্সেন্ট, অ্যান্ড বোটস কত পার্সেন্ট। সো এইখানে দেখতে পাচ্ছ ভেহিকলস আছে, কত ধরনের হচ্ছে ভেহিকলস নিয়ে বলছে। এখানে কিন্তু একটা স্কুলে কিংবা একটা কলেজের স্টুডেন্টদের বিভিন্ন সাবজেক্টে পাস করার সাবজেক্ট নিয়েও বলতে পারে, পাশের হার নিয়ে বলতে পারে, A+-এর হার নিয়ে বলতে পারে, GPA-5-এর হার নিয়ে বলতে পারে। সো যাই হোক না কেন, তুমি জাস্ট দেখবা যে কতগুলো টপিক এখানে আসলে আলোচনা করছে, ভাগ করে নিয়ে। এখানে কোনো সাল নেই, এখানে জাস্ট বিভিন্ন সাবজেক্ট আছে, ঠিক আছে, বিভিন্ন বিষয় থাকবে, অথবা কোনো একটা টপিক, বিভিন্ন টপিক নিয়ে আসলে ভাগ করা থাকবে পাই চার্টটা। ওকে, নেক্সট এই পাই চার্টটা এখানে যেমন দেখতে পাচ্ছ হচ্ছে পাওয়ার হাউস কত পার্সেন্ট, সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশনের সোর্সগুলা কি কি আছে, সো সেরকম সোর্সগুলা ভাগ করে দিচ্ছে জাস্ট পাই চার্ট। ওকে, নেক্সট এইখানে দেখতে পাচ্ছ আরেকটা হচ্ছে কি তোমার গ্রাফ চার্ট, এটাও বার চার্ট। হ্যাঁ, কিন্তু সিঙ্গেল বার আছে। সিঙ্গেল বার থাকলে কিভাবে লিখবো, তার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এখানে দেখতে পাচ্ছ বার চার্ট হইলেও এখানে কোনো ইয়ার নেই, ঠিক আছে। এখানে জাস্ট সাবজেক্ট নিয়ে বা টপিক নিয়ে বলছে বিভিন্ন ধরনের, তো এখানে কোনো ধরনের ইয়ার নেই। তো প্রথম বারটা কিসের জন্য, ফার্মিং একটা সেক্টরের জন্য বা একটা সাবজেক্টের জন্য, বিজনেস একটা সাবজেক্টের জন্য দ্বিতীয় বারটা, তৃতীয় বারটা সবচেয়ে বড় দেখতে পাচ্ছ গভর্নমেন্ট জবের জন্য অ্যান্ড রিসার্চের জন্য হচ্ছে এই বারটা দেখতে পাচ্ছ। সো আলটিমেটলি তুমি আসলে কি দেখলা, এখানে কোনো ইয়ার নাই, এখানে কি আছে, সাবজেক্ট। তো মজার ব্যাপার হইলো, তুমি যদি হচ্ছে এই গ্রাফ চার্টটা বর্ণনা করা শেখো, তাইলে এই সেম প্যাটার্ন দিয়ে তুমি পাই চার্ট করতে পারবা, কারণ এইগুলাতেও বিভিন্ন সাবজেক্ট নিয়ে বলছে, কোন সাবজেক্টটা কত পার্সেন্ট, পাই চার্টেও অ্যাকচুয়ালি কি থাকে, কোন সাবজেক্টটা কত পার্সেন্ট, ওইটাই থাকে, এর বাইরে কোনো কিছু থাকে না। ওকে, সো তাহলে আমরা দেখলাম যে আমরা যদি আসলে দুইটা শিখি, একটা হচ্ছে ইয়ার দিয়ে আর একটা হচ্ছে কি দিয়ে, সাবজেক্ট বা টপিক দিয়ে লেখা শিখি, তাহলে আমরা পাই চার্টও লিখতে পারবো, আবার গ্রাফ চার্টও লিখতে পারবো। হ্যাঁ, সো এই আমরা দুইটা টাইপ এখনো পর্যন্ত পাইলাম। এটাতে একটাই বার আছে, সো 2টা কিংবা 3টা যদি পারো তাহলে একটাও ইজিলি পারবা। ওকে, এটাও দেখো তোমার পাই চার্ট সেম, এটা আছে লাইন গ্রাফ। এই লাইন গ্রাফের প্যাটার্নটা ইয়ারলি আছে, আর এই লাইনটা বোঝা খুব ইম্পর্টেন্ট, কোনটা কি বোঝাচ্ছে। দেখবা লাইন গ্রাফগুলো যে এইরকম উঠে গেল না, তুমি জাস্ট এই যে বার তোমার হচ্ছে যেই কি বলে, এই যে বারগুলো দেখতে পাচ্ছ,
লম্বা যে দাগগুলো দেখতে পাচ্ছ ওয়াই অক্ষ বরাবর, এই ওয়াই অক্ষ বরাবর তোমার যেই দাগগুলো আছে এগুলো সংযোগ স্থলগুলোকে তুমি হচ্ছে সংখ্যা হিসেবে নিবে, সংযোগ স্থলগুলা। এই লাইনটা যেদিকে উঠে গেছে কোন কোন জায়গায় আসলে সংযোগ তৈরি হয়েছে, এই 2005-এর জন্য এই জায়গায় সংযোগ তৈরি হয়েছে, তারপরে 2010-এর জন্য কোন জায়গায় সংযোগ তৈরি হয়েছে, এই জায়গাতে সংযোগ তৈরি হয়েছে, দেন 2015-এর জন্য এই জায়গাতে সংযোগ তৈরি হয়েছে, দেন 2020-এর জন্য ধরো হচ্ছে এইভাবে নেমে গেছিল জিনিসটা, তো এইখানে সংযোগ তৈরি হয়েছে। ওকে, সো এই যে সংযোগগুলা এইগুলাই মূলত হচ্ছে তোমার নাম্বার নির্দেশ করতেছে বা পার্সেন্টেজ নির্দেশ করতেছে। তো এখানে আসলে কি দেওয়া আছে, নাম্বার অফ ওভারসিজ স্টুডেন্টস, মানে ওভারসিজ স্টুডেন্ট মানে ধরো তুমি জানো না, পরীক্ষার হলে একটা ভোকাবুলারি আসছে যে ওভারসিজ স্টুডেন্ট কারা, জানো না, বাট তুমি তো এই ওভারসিজ স্টুডেন্ট লিখেই আসলে কি করতে পারবে, পুরো গ্রাফটা শেষ করতে পারবে। সো নট নেসেসারিলি তোমার আসলে সবগুলা ভোকাবুলারি এখানে জানতে হবে, যদিও কখনো আনকমন আসে, বাট এখানে বলে দিচ্ছি ওভারসিজ মানে হচ্ছে বিদেশি। তাহলে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা এখানে দেওয়া আছে 2000 সালে কত ছিল, এইটা সাপোজ এটা হচ্ছে 200 আর এটা 400, এর মাঝখানে ঠিক মাঝ বরাবর জায়গাটা কত হবে যেন, এই প্রশ্নগুলো বুঝতে হবে আগে। এই মাঝ বরাবর জায়গা হবে হচ্ছে 300, 200 আর 400-র মাঝখানের সংখ্যাটা কত, মাঝখানের সংখ্যাটা হচ্ছে 300। তার মানে এটা হচ্ছে 300 লাইন। তুমি দেখতে পাচ্ছ 300-তেও কিন্তু লাইনটা নাই, সংযোগটা হয় নাই 300-এর নিচে। তাহলে কত বলতে পারো, 250 কোন জায়গায় হবে, 200 আর 300-র মাঝে হবে 250, তার মানে এই জায়গাটা হবে তোমার হচ্ছে কত 250। তাহলে 250-র উপরে আবার 300-র নিচে সংখ্যাটা কত এক্স্যাক্টলি বলতে পারছো না, সংখ্যাটা কত যদি বুঝতে না পারো এটার মাঝামাঝি, তাহলে কত হবে 250 আর 300-র মাঝে ধরো 280, কত হবে 280, বাট তুমি তো এটা শিওর না। সো এই ধরো এই যে 280 এটা তো তুমি আসলে অনুমানে ধরছো তাই না, তো এটাকে বলতে হবে অ্যাপ্রক্সিমেটলি, সংখ্যাটা কত অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 280 বা নিয়ারলি 280। তো এইরকম আরো কি কি ভোকাবুলারি আছে যেগুলো ইউজ করে তুমি এই যে নিয়ারলি কথাগুলোকে আসলে কাজ চালাইতে পারবা, আর বাকি সবকিছু একটার প্যাটার্নে, ওই যে শাল দিয়ে যেটা শিখছিলা সবকিছু একটার প্যাটার্নেই। সো তাহলে আমরা দুইটা প্যাটার্ন জাস্ট শিখবো এখনো পর্যন্ত, ওই আমি শিখাই দিলাম যে এটার কিভাবে জাস্ট প্রশ্নটা বুঝবা, টাইপ কিন্তু দুইটাই পাইছি, একটা শাল আর একটা কন্টেন্ট, ঠিক আছে, বা টপিক। এখানে আসলে শাল ভিত্তিক আছে এবং দুইটা করে হচ্ছে বার আছে, ঠিক যেটা আমরা আগে দেখছি ওইটার মতোই। সেখানে একটা করে লাইন গ্রাফ আছে শাল দিয়ে। সো আমরা এখনো পর্যন্ত যেটা দেখলাম যেটা হচ্ছে বোর্ডের পরীক্ষা, কলেজের এক্সামগুলোতে দেখো 3টা করে বার আসছে, কোনো সমস্যা নেই, এক একটা ইয়ারে 3টা বার, আসলে 3টা আলাদা আলাদা সাবজেক্ট নির্দেশ করতেছে আর কিছুই না। ওকে, সো এখানে আছে 2টা করে বার, তো আমরা ওই এই আর কি। সুতরাং শাল আর কন্টেন্ট দুইটা দিয়ে যদি দুইটা লেখা শেখো তাহলে আশা করি পরীক্ষায় আসা যে কোনো ধরনের গ্রাফ চার্ট তুমি লিখতে পারবা। সো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে লাইভ আমি লিখে দেখাবো যে কীভাবে আসলে গ্রাফ অ্যান্ড চার্ট ভালো করে লিখতে হয়। সো সেই জন্য তোমাদের জন্য প্রথমেই দিচ্ছি কিছু বেসিক ইনস্ট্রাকশন। ফার্স্ট অফ অল তোমার কি কি জিনিস আসলে ফলো করা হয় একটা গ্রাফ অ্যান্ড চার্টে ভালো মার্কিংয়ের জন্য। ফার্স্ট অফ অল যে জিনিসটা আমরা টিচাররা হচ্ছে খেয়াল করি, নাম্বার 1 তার স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে স্ট্রাকচারটা, ওকে। আর নাম্বার 2 হচ্ছে স্ট্রাকচারের পাশাপাশি আমরা দেখি হচ্ছে ভোকাবুলারিটা কার কেমন। হ্যাঁ, যেমন এখানে অনেকগুলো শাল আছে, শালগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য সবাইকে আসলে ওই একই ধরনের ইন ইউজ করতেছে কিনা। হ্যাঁ, ধরো শালগুলার জন্য ইউজ করতেছে হচ্ছে কেউ ইন 2010, আবার পরের সালটা ধরো আছে 2012, ইন 2012। সো এইরকম কত সালে কত ছিল, যদি শুধু ইন দিয়ে সালগুলাকে রিপ্রেজেন্ট করে, এইটা আসলে একটা স্টুডেন্টের ভোকাবুলারি কে উইক নির্দেশ করে, তার ভোকাবুলারি খুবই উইক, সেই শালগুলাকে আরো কতভাবে রিপ্রেজেন্ট করা যায় তো এই ব্যাপারে তার আসলে আইডিয়া নাই। সো এই জিনিসগুলো ফার্স্ট অফ অল তোমার হচ্ছে খেয়াল করা হয়, স্ট্রাকচার, 2 হচ্ছে ভোকাবুলারি, আর 3 নাম্বার হচ্ছে তার অ্যানালাইসিসটা আসলে কতটুকু কারেক্ট হয়েছে, সে এইখানকার যে ডেটা আছে ডেটাটাকে সে কতটুকু ইন্টারপ্রেট করতে পারছে, মানে এখানের পুরো ডেটাটা বা পুরো গ্রাফটা পুরো পাই চার্টটা কি বুঝাইছে ওই আইডিয়াটাকে সে তার লেখার মাধ্যমে আসলে ফুটায় তুলতে পারছে কিনা। এই 3টা জিনিস যদি কারো ঠিকঠাক থাকে তাহলে সে 15তে 15 ডিজার্ভ করে কোনো ধরনের গ্রামাটিক্যাল ভুল না হইলে। সো তাহলে চলো আমরা 1 নম্বর স্ট্রাকচারটা কেমন হবে গ্রাফ অ্যান্ড চার্টের এটা দিয়েই শুরু করি। চলো এখানে লিখে, হ্যাঁ, স্ট্রাকচার। একটা গ্রাফ অ্যান্ড চার্ট আসলে কয়টা প্যারা হবে, যদি আমি বলি যে কয়টা প্যারা হবে তাহলে দেখো মিনিমাম 3টা প্যারা, তবে 4টা প্যারা করতে পারলে আরো ভালো, ঠিক আছে। তো প্রথম প্যারা যেটাকে আমরা বলবো প্যারাগ্রাফ 1, ঠিক আছে, প্যারাগ্রাফ 1 এখানে থাকবে হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন, হ্যাঁ, ওকে, কি বিষয়ে বলা হয়েছে এরকম। আর প্যারাগ্রাফ 2
প্যারাগ্রাফ 2 এইখানে লিখবা হচ্ছে তোমার প্যারাগ্রাফ 2 এর জায়গায় হবে হচ্ছে ওভারভিউ। হ্যাঁ, এটা একেবারে আইডিয়াল একটা স্ট্রাকচার যে শুরুতেই ওভারভিউটা দিয়ে দিতে হয়। আর প্যারাগ্রাফ 3 এইখানে তুমি দিতে পারো প্যারাগ্রাফ 3 তে হচ্ছে অ্যানালাইসিসটা। হ্যাঁ, অ্যানালাইসিস 1 আমি বলবো অ্যানালাইসিস 1 কারণ অ্যানালাইসিসটা আমরা দুইটা পার্টে ভাগ করে করার ট্রাই করব। বাট তুমি যদি লাস্টের দুইটা প্যারাগ্রাফকে একটা প্যারাগ্রাফে লিখতে চাও কোয়াইট ফাইন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সো প্যারাগ্রাফ আমরা চলে যাই প্যারাগ্রাফ 4 এ। প্যারাগ্রাফ 4 এ আসবে কি? প্যারাগ্রাফ 4 এ আসবে হচ্ছে অ্যানালাইসিস পার্ট 2। তো এইটা হচ্ছে তোমার একটা গ্রাফ অ্যান্ড চার্টের স্ট্রাকচার। হ্যাঁ, এই স্ট্রাকচারটা মেনটেন করে তুমি লিখতে পারো। তো আমি এখন একটা একটা করে স্ট্রাকচার আসলে লিখবো। প্যারাগ্রাফ 1 এ কীভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয়, কীভাবে ওভারভিউ লিখতে হয়, দেন কীভাবে অ্যানালাইসিস করতে হয়, এই প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে এখন দেখাবো। তবে এই আমরা লিখতে যাওয়ার আগে আমাদের আসলে কিছু ভোকাবুলারি নিয়ে কাজ করা উচিত, যে কোন ধরনের ভোকাবুলারি আমরা কোন জায়গায় ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখন চলে যাবো, এটার স্ট্রাকচার দেখানো শেষ, ভোকাবুলারিতে কী কী ভোকাবুলারি আমরা আসলে আমাদের গ্রাফ অ্যান্ড চার্টে ব্যবহার করতে পারি। তো ফার্স্ট অফ অল টাইমের ক্ষেত্রে যেগুলো বললাম, সাল যদি থাকে, যদি কোথাও ইয়ার থাকে, অথবা কখনো কখনো দেখা গেছে তোমার পরীক্ষার প্রশ্নটা পেঁচানোর জন্য একটা বছরের মধ্যে এগুলো মান্থ দিতেই পারে, সমস্যা নেই। সো যে কোনো টাইমের ক্ষেত্রে তুমি এই প্যাটার্নটা ফলো করতে পারো। টাইমগুলোর ক্ষেত্রে আসলে হয় কি, প্রশ্নগুলো আমরা দেখছি যে হচ্ছে ধরো 2000 সাল থেকে তোমার টোটাল 2010 সাল পর্যন্ত কোনো একটা কিছুর তথ্য আসলে ইনফরমেশন আসলে আমাদের গ্রাফে উপস্থাপন করা হয়েছে 2000 থেকে 2010 সাল পর্যন্ত। সো এই যে 2000 থেকে 2010 সাল পর্যন্ত কোনো কিছু একটা দেওয়া হইলো, হ্যাঁ, 2000 থেকে 2010 সাল পর্যন্ত, এইটা আসলে একটা পিরিয়ড অফ টাইম, তাই না? এটাকে কি বলা যায়? একটা পিরিয়ড অফ টাইম বলা যায়, পিরিয়ড অফ টাইম বলা যায় পুরো সময়কালটাকে, যে সময়টা রিপ্রেজেন্ট করা আছে। সো যখন তুমি 2000 সালের কোনো একটা তথ্য নিয়ে কথা বলবা, যে 2000 সালে কোনো কিছুর পার্সেন্টেজ কত ছিল, সো তখন তুমি একবার হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে দেখবা যে টোটাল পিরিয়ড অফ টাইমের কথা ইন্ট্রোডাকশনে একবার থাকে, যে কত সাল থেকে কত সাল পর্যন্ত কোন বিষয়ে এই গ্রাফের মধ্যে বলা হয়েছে, ওইটা ইন্ট্রোডাকশনে চলে যায়। সো যেহেতু এটা অলরেডি একবার বলা হয়েছে যে কত সাল থেকে কত সাল পর্যন্ত, সো তোমাকে আবারও 2000 সালটা উল্লেখ করার দরকার নাই। তুমি প্রথম সালটাকে এইভাবে উল্লেখ করতে পারো, সিন্স দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড। এটা হবে তোমার 1 নাম্বার টাইম ফ্রেজ। হ্যাঁ, আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এগুলা বেশি ইউজ করার ট্রাই করবা। এখানে আরও অনেক বেশি আছে, বাট সবগুলো হয়তো তোমার পক্ষে মনে রাখা পসিবল না, বাট এইখান থেকে বেস্ট যেগুলা ওইগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি। আর কতগুলা আসলে দরকার হয় টাইম ফ্রেজ, চলো আমরা সর্বোচ্চ আজ পর্যন্ত বোর্ডে কয়টা আসছে দেখে আসি, যে কতগুলো আসছে সাল। এখানে দেখতে পাচ্ছ 1টা 2টো 3টা 4টা 5টা সাল আসছে। ওকে, হায়েস্ট গেলে কয়টা আসতে পারে সাল? ওকে, 3 3 6 আর 1 7, এখানে 7টা সাল আসছে, ঠিক আছে। তার মানে 7টা সালের জন্য 7টা আলাদা টাইম ফ্রেজ ইউজ করা লাগতে পারে, 7টার বেশি কখনোই আসে নাই, 7টার বেশি। সো চলো আমরা দেখি আর আমরা কয়টা পাই আর কি। এখানে দেখো 9টা আছে টোটাল, কয়টা আছে? 9টা টাইম ফ্রেজ ইউজ করতে পারবা। তাহলে প্রথমটাকে কি বলবা? সিন্স দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড। ওকে, এটা গেল 1 নম্বরে। 2 নাম্বার কি বলবা? ওভার দ্য নেক্সট ড্যাশ ইয়ার্স। এই ইয়ার্সের জায়গাতে যদি কখনো মান্থ হয় তাহলে মান্থস বসায় দিও। এখন কথা হচ্ছে এইখানে কত লিখবা, ওভার দ্য নেক্সট কত ইয়ার্স, এইটা ডিপেন্ড করবে কত বছরের ডিফারেন্স আসলে আছে গ্রাফগুলার বারগুলার মাঝখানে। চলো যেমন আমরা দেখি, এইখানে যেমন দেখো 2014 2015 2016 2017 2018, এখানে 1 বছর পর পর। তাহলে কি আমি এখানে আসলে নিজের ইচ্ছা মতো ওভার দ্য নেক্সট 2 ইয়ার্স 3 ইয়ার্স দিতে পারবো না? ওভার দ্য নেক্সট 1 কি দিব? ওভার দ্য নেক্সট 1, তখন আর ইয়ার্স দিব না, ইয়ার দিব, কারণ এখানে সংখ্যাটা 1 হয়ে গেছে। আর এখানকার পার্থক্যটা পরের গ্রাফটা দেখাই, আরেকটা গ্রাফ দেখাই তোমাদেরকে। এইখানে যেমন 2000 থেকে 2002 পার্থক্য কত? 2 বছরের। 2000 থেকে 2003 এটা 1 বছরের। এইটা আবার দেখো 3 থেকে 5 2 বছরের, 5 থেকে 7 2 বছরের। তারপরে এখানে 7 থেকে 8 1 বছরের, 8 থেকে 9। এটা ভ্যারি করছে কিন্তু, তাই না? এটা কিন্তু বারবার চেঞ্জ হয়েছে। সেই পার্থক্যগুলো যদি বুঝে নাও তাহলে যেখানে 2 বছরের পার্থক্য সেখানে তুমি কি লিখবা? সেখানে লিখবা ইন দ্য ফলোয়িং 2 ইয়ার্স। কি লিখবা? ইন দ্য ফলোয়িং 2 ইয়ার্স লিখবা। ওভার দ্য নেক্সট 2 ইয়ার্স লিখবা। 2 যখন হয়ে যাবে তখন এটা ইয়ার্স হবে, আর 1 হইলে ইয়ার হবে। আশা করি বুঝাইতে পারছি। এখানে 2 এর জায়গায় 3 হইতে পারে, 4 হইতে পারে, অ্যাকর্ডিং টু দ্য ইয়ার্স দ্যাট আর গিভেন ইন আওয়ার
গ্রাফ চার্ট। ওকে, ওইটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে এইটা তুমি কিন্তু এই তিনটাই লিখতে পারো, তিনটাই খুব সুন্দর। সিন্স দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, ওভার দ্য নেক্সট 1 year, ইন দ্য ফলোয়িং 2 years, পরবর্তী 2 বছরে, তারপর হচ্ছে এরপরে হচ্ছে 1 year লেটার দিতে পারো। যদি 1 বছর হয় সেক্ষেত্রে কি দিবা 1 year লেটার, আর যদি তার চেয়ে বেশি হয় 2 years লেটার। হ্যাঁ, 2 years লেটার কত হয়েছিল, তারপর হচ্ছে দ্য নেক্সট এত ইয়ার। আবার এখানে সেরকম আরেকটা সংখ্যা বসাতে পারো যে কত সংখ্যা হবে, ইয়ার্স শো দ্যাট বা ইয়ার শো দ্যাট, এটাও নিতে পারো। ফ্রম এত টু এত নিতে পারো, ঠিক আছে। বিটুইন আমি সাজেস্ট করি কম। ওভার দ্য স্প্যান অফ এত ইয়ার্স, এটা নিতে পারো। তাহলে 6টা কিন্তু আমাদের হয়ে গেছে, 6টা হয়ে গেছে। লাস্টেরটার জন্য আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড দিতে পারি। আর ফ্রম টু যদি কেউ অ্যাভয়েড করতে চাও, সাবস্টিটিউট হিসেবে 8 নাম্বারটা ইউজ করতে পারো, ওভার দ্য স্প্যান অফ এত ইয়ার্স। এইগুলা খুব চমৎকার ভোকাবুলারি, তোমার নাম্বার বাড়ানোর জন্য হেল্প করবে, যে একটা টাইম ফ্রেজ আসলে 2 বার আসবে না আর। হ্যাঁ, প্রত্যেকটা ইয়ারের জন্য তুমি ডিফারেন্ট ভোকাবুলারি এখানে ইউজ করতে পারবা। ওকে, সো টাইম ফ্রেজ গেল। এবার হচ্ছে অনেক সময় গ্রাফের মধ্যে দেখবা যে গ্রাফগুলো সবসময় আপওয়ার্ড ট্রেন্ড আছে। হ্যাঁ, শুধু বাড়তেইছে, ঠিক আছে। এরকম আপওয়ার্ড ট্রেন্ড যখন থাকে তখন আসলে তোমরা সবসময় একটা কথা ইউজ করো, সেটা হচ্ছে ইনক্রিজ। আর কি কোনো ভার্ব নাই বা আর কোনো অ্যাডভার্ব নাই যেগুলোর মাধ্যমে আসলে এই এক্সপ্রেশনগুলোকে আসলে এক্সপ্লেইন করা যায়? সো সেটা হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ডের ক্ষেত্রে তুমি যদি কখনো ভার্ব ইউজ করো তাহলে এইগুলা ইউজ করবা, যদি নাউন ইউজ করো তাহলে এইগুলা ইউজ করবা। সো একটা হচ্ছে ভার্বের লিস্ট দেখতে পাচ্ছ, একটা নাউনের লিস্ট দেখতে পাচ্ছ। সো তুমি বলতে পারো যে ইট রোজ মানে হচ্ছে বেড়ে গিয়েছিল, ভার্ব হিসেবে ইউজ করতে পারো। আর যদি বলতে চাও যে নাউন হিসেবে ব্যবহার করতে চাও, দেয়ার ইজ এ স্টিডি রাইজ, মানে একটা স্টিডি রাইজ। এই যে স্টিডি কথাটা বললাম না, এখানে হচ্ছে ধীরে ধীরে বাড়ছে। হ্যাঁ, স্টিডি কথাটা আমি কোত্থেকে নিয়ে আসলাম? স্টিডি কথাটা আমি নিয়ে আসছি পরের জায়গা থেকে। দেখো যে অ্যাডজেক্টিভগুলো কি অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, যে এখানে আসলে স্টিডিলি আছে যেহেতু, তাহলে আমরা স্টিডিও ব্যবহার করতে পারবো অ্যাডজেক্টিভ হিসেবে, ঠিক আছে। স্টিডি রাইজ বলতে পারবো, স্টিডি। এই নাউনগুলোর আগে অ্যাডজেক্টিভগুলো আমরা ব্যবহার করতে পারবো, যে স্টিডি রাইজ, দেয়ার ওয়াজ এ স্টিডি রাইজ ইন দ্য গ্রাফ, ঠিক আছে। ওভারঅল দেখতে পাইছো যে একটা স্টিডি রাইজ, এটা ওভারভিউতে বেশি লাগে। তারপর হচ্ছে বাড়লে ভার্ব হিসেবে ইনক্রিজ ব্যবহার করতে পারো, আর নাউন হিসেবে অ্যান ইনক্রিজ ব্যবহার করতে পারো। অর্থাৎ এটার রাইজ আর ইনক্রিজ দুইটাই আসলে ভার্ব এবং নাউন ফর্ম সেম থাকে, দুইটাই ব্যবহার করতে পারো নাউন হিসেবে। ক্লাইম্ব আর এ ক্লাইম্ব সেম, ভার্ব আর নাউন ব্যবহার করতে পারো বাড়লে। আপওয়ার্ড ট্রেন্ডের ক্ষেত্রে গ্রো আর গ্রোথ লিখতে পারো, ভার্ব লিখলে লিখবা গ্রো, আর হচ্ছে যদি নাউন লেখো তাহলে লিখবা গ্রোথ। আর গো আপ এটাকে ভার্ব হিসেবে লেখা যায় শুধু, এবং এটাকে তুমি কি করতে পারো, ওয়েন্ট আপ দিতে পারো। কি দিতে পারো? ওয়েন্ট আপ। যদি পাস্ট হয়ে যায় তাহলে কিন্তু গো ভার্বটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। ওকে, ওয়েন্ট আপ হয়ে যাবে। কিছু অ্যাডভার্ব, কিছু অ্যাডজেক্টিভস, এই যে আমি বলে গেলাম এইগুলা হয়তো তোমার মনে থাকবে না, বাট তোমার কাজ কি, এই যে আমি তোমাকে হচ্ছে এই নোটটা দিয়ে দিব, হ্যাঁ, এই অ্যানোটেশন ফাইলটা তোমাদেরকে দিয়ে দিব। যারা হচ্ছে ইউটিউবে ক্লাসটা করবে তাদের কমেন্ট সেকশনে ডিসক্রিপশনে পেয়ে যাবা, আর যারা ফেসবুকে করবে তাদেরও ফার্স্ট কমেন্টে ফেসবুকের কিন্তু পেয়ে যাবে এই পিডিএফ এর লিঙ্কটা। পাশাপাশি যারা আমাদের ওয়েব অ্যাপে ক্লাস করবে তারা তো তোমাদের ক্লাস নোট কোথায় থাকে জানোই। ওকে, সো এখন তোমাদেরকে বলতেছে যে কি কি অ্যাডভার্ব আর কি কি অ্যাডজেক্টিভ তুমি ব্যবহার করতে পারো। তো অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের মধ্যে আছে কিছু অ্যাডভার্ব যেগুলো হচ্ছে স্টিডিলি, ধীরে ধীরে বাড়লে স্টিডিলি ইউজ করবা, স্টিডিলি ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি ব্যবহার করতে পারো। এই দুটো হচ্ছে তোমার যদি ধীরে বাড়ে বা কমে, একটু ধীরে হইলে পরিবর্তনটা। আর এগুলো অ্যাডভার্ব, রিমেম্বার দ্যাট এগুলো অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করতে এগুলো ব্যবহার করতে পারো। হ্যাঁ, ইনক্রিজড স্টিডিলি, তারপর হচ্ছে রোজ স্টিডিলি, তারপর বলতে পারো ইট ক্লাইম্বড গ্র্যাজুয়ালি, ভার্বগুলোর পরে ইউজ করতে পারো এগুলাকে, ঠিক আছে। আর যদি অনেক দ্রুত বাড়ে তাহলে শার্পলি, র্যাপিডলি, স্টিপলি, এই কটা ব্যবহার করতে পারো। এটা হচ্ছে দ্রুত বাড়লে, এগুলা একটু দ্রুত বাড়লে ব্যবহার করতে পারো। স্লাইটলি, হালকা চেঞ্জ হলে, যখন হালকা একটু বেড়ে যাবে, তখন অল্প বেড়ে গেলে, হ্যাঁ, এটা হচ্ছে স্বল্প পরিবর্তন হলে, একটা থেকে আরেকটা যখন একেবারে স্বল্প পরিবর্তন হবে তখন স্লাইটলি ব্যবহার করতে পারো। আর যখন অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, লাইক একটা হচ্ছে ধরো 10 আছে আর একটা এরকম 100 হয়ে গেছে হঠাৎ করে, হ্যাঁ, সো অনেক বেড়ে গেছে না, এই যে বৃদ্ধিটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বেড়ে গেছে ড্রামাটিক্যালি। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি ড্রামাটিক্যালি বেড়ে গেছে। ওকে, তারপর এটাকে আমরা সিগনিফিকেন্টলি বলতে পারি, সিগনিফিকেন্টলিও বলতে পারি, এই দুটাকে। তাহলে ড্রামাটিক্যালি অর সিগনিফিকেন্টলি। ওকে, যেটা অনেক বেশি বেড়ে গেছে। আর আরেকটা মানে অল্প বাড়ে নাই কিন্তু বেশ ভালোই বাড়ছে, হ্যাঁ, ওরকম নাটকীয়ও না, আবার হচ্ছে তোমার একেবারে অল্পও বাড়ে নাই,
মাঝামাঝি বাড়ছে, মানে সে তখন এটাকে কি বলবো, এটাকে বলবো হচ্ছে কনসিডারেবলি। হ্যাঁ, এটাকে বলবো কনসিডারেবলি বেড়ে গেছে। ওকে, নেক্সট, এই অ্যাডভার্বগুলার অ্যাডজেক্টিভ ফর্মগুলোও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো নাউনগুলার আগে। গ্র্যাজুয়াল, গ্র্যাজুয়াল ইনক্রিজ, গ্র্যাজুয়াল চেঞ্জ, তারপর বলতে পারি গ্র্যাজুয়াল গ্রোথ, শার্প গ্রোথ। শার্প কিন্তু তুমি জানো অলরেডি দ্রুত যখন পরিবর্তন হয়, র্যাপিড, স্টিপ, স্লাইট হালকা হলে, ড্রামাটিক অনেক বেশি হলে, সিগনিফিক্যান্ট অনেক বেশি হলে, কনসিডারেবল। ওকে, কনসিডারেবল। ওকে, এখানে স্টেডি ছিল, কনসিডারেবল স্টেডি। স্টেডি হচ্ছে ধীরে ধীরে কোনো চেঞ্জ হলে স্টেডি গ্রোথ বলতে পারি। ওকে, তো আমরা কিছু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব শিখলাম যে এই শব্দগুলো আমরা আমাদের গ্রাফ অ্যান্ড চার্টের ভেতরে যদি ব্যবহার করি আমাদের মার্ক ডেফিনেটলি বাড়বে এবং কোনোটা রিপিট হবে না। সো আমাদের হাতে অনেক অল্টারনেটিভস আছে। এখন ওই যে যেটা বলছিলাম, যখন লাইন গ্রাফ থাকে তখন ঠিক এক্স্যাক্টলি তুমি বুঝতে পারবে না যে আসলে কত সংখ্যা আছে। অনুমানে যেটা আসবে, তবে অনুমানটা ভুল হওয়া যাবে না অবশ্যই। কারো কারো হয়তো ওইটা 200 আর যেমন দেখাইলাম 200 আর 400-র মধ্যে ওটা 280 হয়েছে, 270 হয়েছে। কেউ যদি এটা 400 ক্রস করে ফেলে সে তো গোল্লা খাবে, তাই না? সো এরকম সংখ্যা গ্রাফগুলো হিসাব করার একটা টেকনিক একটু আগে দেখাইছে যে কিভাবে চিন্তা করবা। ওইটা কয়েকদিন প্র্যাকটিস করো। হ্যাঁ, প্র্যাকটিস করলে বুঝতে পারবা যে আসলে কোনটা কত হচ্ছে, একটু চিন্তা করলেই বুঝতে পারবা। সো অ্যাবাউট লিখতে পারো, অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারো, এগুলো সবগুলোর অর্থ হচ্ছে প্রায়। অ্যারাউন্ডও লিখতে পারো, সবগুলোর অর্থ প্রায়। হ্যাঁ, কারণ এগুলো আসলে পুরোপুরি এক্স্যাক্ট হয় না। এটা হলো ওভারের জন্য। যখন হচ্ছে ক্রস করবে, ধরো তুমি বুঝতে পারছো যে 400 লাইন হচ্ছে এইটা, এখন মিলসে হচ্ছে একটা লাইন এভাবে গেছে, লাইনটা মিলসে হচ্ছে ঠিক এইখানে, তাহলে 400 না আবার 600 না, তাহলে কত? এটা 400 থেকে 410 20 তো বলা যাচ্ছে না, তাহলে এটা 400-র উপরে, তাহলে তুমি বলবা তখন অ্যাভাব 400, মানে 400-র উপরে, অ্যাপ্রক্সিমেটলি অ্যাভাব 400, মানে প্রায় 400-র উপরে। এরকম অ্যাভাব লিখতে পারো। এগুলোর অ্যাভাব মানে হচ্ছে উপরে হইলে, ওভার, উপরে উঠে গেলে এগুলা। তাহলে মোর দ্যান 400 লিখতে পারো, যেহেতু এক্স্যাক্টলি ধরতে পারতেছো না সংখ্যাটা কত, জাস্ট ওভার 400 লিখতে পারো। এই তিনটার মধ্যে থেকে একটা ইউজ করতে পারো, স্লাইটলি ওভার, মার্জিনেবলি অ্যাভাব, ওয়েল ওভার, কনসিডারেবলি, মোর দ্যান, এইগুলা ইউজ করতে পারো। এই একটা জিনিস ভোকাবুলারি যদি তুমি ইউজ করো তাহলে ভালো মার্ক পাবে এগুলার ক্ষেত্রে। ওকে, নেক্সট, এইগুলা লাগে হচ্ছে তোমার ওভারভিউ এর ক্ষেত্রে। কোথায় লাগে? ওভারভিউ এর জন্য ভোকাবুলারি, যে পুরো গ্রাফটা পড়ে তুমি আসলে কি দেখতে পাইছো, এটা কি সবসময় বাড়ছে নাকি সবসময় কি বাড়ছে গ্রাফটা, নাকি কখনো বাড়ছে কখনো কমছে আবার কখনো বাড়ছে। যখন বাড়ে কমে বাড়ে, দিস ইজ কল্ড ফ্ল্যাকচুয়েশন। তখন যদি নাউন হিসেবে ব্যবহার করো তাহলে বলবা ফ্ল্যাকচুয়েশন দেখতে পাইছি, অথবা বলবা ফ্ল্যাকচুয়েটেড হয়েছে ভার্ব। ঠিক আছে, সো আমি নাউন ফর্মটাই লিখে দিলাম। ফ্ল্যাকচুয়েশন কি বোঝায়? ফ্ল্যাকচুয়েশন মানে ওঠানামা। এই গ্রাফটার মধ্যে আমরা ওভারঅল কি দেখতে পাইছি বলো তো? এই গ্রাফটার মধ্যে আমরা ওভারঅল দেখতে পাইছি হচ্ছে একটা ওঠানামা বা একটা ফ্ল্যাকচুয়েশন দেখতে পাইছি। ওকে, এটা যেন খেয়াল থাকে, এটাকে ফ্ল্যাকচুয়েশন বলবো। আর যদি শুধু বাড়ে তাহলে আমরা একটা গ্রোথ দেখতে পাইছি। ঠিক আছে, গ্রোথ দেখতে পাইছি। আর যদি একই রকম থাকে, কোনো চেঞ্জ না হয়, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে রিমেইন স্টেডি, মানে হচ্ছে এটা স্টেডি বা একাগ্র থেকেছে, সবসময় ধীর থেকেছে, রিমেইন স্টেডি। একই রকম যদি থাকে, কোনো চেঞ্জ যদি না হয়, লাইক ধরো 10 আর হচ্ছে 12, তাহলে আমরা বলতে পারি এটাকে এটা রিমেইনড স্টেডি, মানে একেবারে, অথবা 10-10 হলে রিমেইন স্টেডি বলতে পারবো। রিমেইন স্টেবল, একই রকম হলে রিমেইন স্টেবল, যদি চেঞ্জ না হয়, 10 এবং পরেরটাও 10, কোনো চেঞ্জ না হলে, তাহলে রিমেইন স্টেবল ইউজ করা যাবে। রিমেইন আনচেঞ্জড ইউজ করা যাবে। এগুলো হচ্ছে নো চেঞ্জ, নো চেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। এটা নো চেঞ্জে ব্যবহার করতে পারো, আবার ওই যে বললাম হালকা চেঞ্জ হলে ব্যবহার করতে পারো। লেভেল অফ প্রয়োজন নাই, হিটে লো অফ, এই দুটা খুব দরকার। হিটে লো অফ, আরেকটা হচ্ছে তোমার হিটে লো অফ। ওকে, আরেকটা হচ্ছে পিক এ হাই অফ। এইটা, এই দুইটা ভার্ব তোমার খুব প্রয়োজন হবে ওভারভিউতে। একটা হচ্ছে হিটে লো অফ, আর একটা হচ্ছে পিকে হাই অফ, মানে সর্বোচ্চ বিন্দুতে যেটা পৌঁছাই গেছে। অনেক স্টুডেন্টকে আমরা দেখি কি লিখতে, আমরা দেখি ওরা লেখে হচ্ছে হাইয়েস্ট ওয়াজ এত, লোয়েস্ট ওয়াজ এত। এই হাইয়েস্ট লোয়েস্ট কথাগুলোর পরিবর্তে যে স্টুডেন্টগুলো লিখবে হিটে হাই অফ, রিচে পিক অফ, তারা কিন্তু কনসিডারেবলি অবশ্যই তারা কিন্তু ভালো মার্ক পাবে। কেন? তাদের ভোকাবুলারি লেভেল তুমি নিজে দেখতে পাচ্ছ। সো এই ভোকাবুলারি যদি কারো ভালো হয় সে কিন্তু বেশ ভালো মার্ক পাইতে পারে। দেন যদি কম বোঝায় নিচে, ওই যে ওভার ছিল যেটা, সেটার বিপরীত আর কি, যদি নিচে বোঝায় তাহলে আন্ডার এত, বিলো এত, এগুলো সব লাগবে লাইন গ্রাফের ক্ষেত্রে। অলমোস্ট ক্লোজ টু, এগুলো কোথায় লাগবে? এগুলো লাগবে লাইন গ্রাফের ক্ষেত্রে। তোমাদেরকে কিন্তু একটা লাইন গ্রাফ আমি একটু আগে দেখাইছি। সো ওই লাইন গ্রাফটা ইয়ার বেসড আছে, তো আমি তো একটা ইয়ার বেস তোমাদেরকে লিখে দেবো। তো লেখার পরে তোমরা লাইন গ্রাফটার জন্য
একটা গ্রাফ চার্ট লিখে ছবি তুলে আমাদের ফেসবুক, যেখানে ফেসবুকে আপলোড হবে এই ভিডিওর কমেন্টে চাইলে লিখে দিতে পারো। আবার চাইলে তোমরা একটা গ্রুপে লিখে আপলোড করতে পারো। আমাদের যে লাইন গ্রাফটা থাকবে সেটা হচ্ছে কোথায়, উৎকর্ষ হাউস অফ ইংলিশ, হ্যাঁ, উৎকর্ষ হাউস অফ ইংলিশ এই গ্রুপে লিখে দিতে পারো। ঠিক আছে, এই গ্রুপে লিখে পোস্ট করতে পারো, আমি চেক করে তোমাদেরকে জানাই দেবো তুমি কত পাইতে পারো আনুমানিক এবং কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে। যদি নিচে হয় তাহলে আন্ডার, বিলো, লেস দ্যান ব্যবহার করতে পারো, জাস্ট আন্ডার, স্লাইটলি আন্ডার, নিয়ারলি ইউজ করতে পারো, অলমোস্ট, ক্লোজ টু। তবে আমি সব থেকে বেশি প্রেফার করি হচ্ছে লেস দ্যান, খুব সহজ বাট ইউজ করলে ভালো মার্ক পাবা। তারপর হচ্ছে ক্লোজ টু, তারপর হচ্ছে কনসিডারেবলি লেস দ্যান, এই কয়টা জিনিস ব্যবহার করো। হ্যাঁ, ওকে। তো চলো আমরা একদম আমাদের প্রথমটা লেখা শুরু করব। প্রথম যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে একটা লাইন গ্রাফ। ওকে, এটা আমরা লিখবো আমাদের স্ট্রাকচার এবং ভোকাবুলারি মেনটেন করে। তো দেখি, এতক্ষণ তো অনেক লেকচার দিলাম যে কিভাবে আসলে লিখতে হয়, কি কি ভোকাবুলারি ইউজ করতে হয়, বাট আমি এজ আ স্টুডেন্ট যদি তোমার জায়গায় থাকতাম তাহলে এই ইনস্ট্রাকশনগুলো ইউজ করে আমি কিভাবে একটা গ্রাফ চার্ট লিখলাম ওই জিনিসগুলাই তোমাকে এখন আমি দেখাবো হাতে কলমে। ঠিক আছে, যে কিভাবে আসলে লিখতে হয়। I have no preparation about writing this one right now. I will try to understand the question at first, then I will write this graph and chart in front of you live. Okay, একদম আমি কিন্তু তোমার কোনো কিছু মনে করো আগে থেকে প্রিপারেশন ছাড়াই জাস্ট দেখবো, এখন দেখে প্রশ্নটা বুঝে তোমার সামনে বলছি সলভ করব। এবং তুমিও ঠিক এই একই অ্যাপ্রোচে করতে পারবে আমার মতো। হ্যাঁ, যদি ক্লাসটা দেখো একটু মনোযোগ দিয়ে, খেয়াল করো। প্রথমে তোমার কাজ হচ্ছে ইন্ট্রোডাকশন লেখা। হ্যাঁ, ইন্ট্রোডাকশন লেখার জন্য পুরো প্রশ্নটাকে বুঝতে হবে যে কি নিয়ে বলছে অ্যাকচুয়ালি। তো দ্য গ্রাফ বিলো শোজ, নিচের এই গ্রাফটা দেখাচ্ছে কি দ্য নাম্বার অফ, এটা শোজের পরে গ্রাফটা কি নিয়ে বলছে সেটার কন্টেন্টেরটা থাকে। তাহলে এটা মূলত আছে দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স। এখানে কি কি আছে, এখানে আছে হচ্ছে মূলত মোবাইল ফোন ইউজার আর ইন্টারনেট ইউজার। মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজাররা এর মধ্যে বলা আছে ইন বাংলাদেশ। কোন দেশে? বাংলাদেশে। ফ্রম দ্য ইয়ার 2014 টু 2018, 2014 থেকে 2018 সাল পর্যন্ত এই সময়টার মধ্যে বাংলাদেশে মোবাইল ফোন ইউজার আর ইন্টারনেট ইউজারদের সংখ্যা দেওয়া আছে। ওকে, এটা আসলে ঢাকা বোর্ড 2019 সালে। আমি কিন্তু কোশ্চেন টাইপটা ফাইন্ড আউট করার ট্রাই করছি। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা একটু ওল্ড কোশ্চেনে গেছি যে আমি কঠিনটা লিখে দেখাবো, তোমরা সহজটা যাতে নিজে লিখতে পারো। ওকে, ডাবল বার আছে, দেখো অ্যাটলিস্ট 80 ওয়ার্ডস লিখতে হবে ভাই। তোমাদের মার্ক হচ্ছে 15 আর ওই সময় থাকতো 10 মার্ক। সো 10 মার্কের জন্য 80 ওয়ার্ড, এটা ভালোই মোটামুটি চলে, বাট 80টা ওয়ার্ড লিখে 15 মার্ক পাওয়া এটা সো টাফ। ঠিক আছে, তাহলে 80 না হইলে কত লিখবো? অনেকে বলে 200 লিখবা, ঠিক আছে, অনেকে লিখবা 200 প্লাস লিখবা। কত পৃষ্ঠা লিখবা? অনেকে বলে 3 পৃষ্ঠা লিখবা, অনেকে বলে 2.5 পৃষ্ঠা লিখবা। সো অনেক রকম কমেন্ট এখানে আসতেছে। তাহলে কত পেজ আমি লিখবো? ঠিক আছে, কত পেজ লিখবো? পেজ ডাজেন্ট ম্যাটার, ওয়ার্ড ম্যাটার করে, পেজ ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, আমরা পেজের হিসাব বাদ দিই। কত ওয়ার্ড লিখবো? একজনের, কারো 200 ওয়ার্ড লিখতে 4 পেজ লেগে যেতে পারে, কারো আবার 200 ওয়ার্ড লিখতে 2.5 পেজও হয়ে যেতে পারে। সো এই জন্য আমি বলবো অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস লেখো। যদি কারো লেখা, কারো ভোকাবুলারি অনেক সুন্দর হয়, অ্যানালাইসিস খুব প্রিসাইজ হয়, তাইলে ভাই তুমি অবশ্যই 150 ওয়ার্ডস লিখেই তুমি 15তে 15 পেয়ে যাবা। তোমার যদি কোনো গ্রামাটিক্যাল ইরর না হয়, ঠিক আছে, যদি তাও না হয় 13-14 পাবা টুকটাক ভুল হইলেও। তো চলো আমরা লেখা শুরু করি। তো আমাদের ইন্ট্রোডাকশনে আসলে কি থাকবে ওইটাই লিখে দেখায়। ইন্ট্রোডাকশনটা কেমন হবে? ইন্ট্রোডাকশনে থাকবে হচ্ছে ফার্স্ট অফ অল কি নিয়ে বলছে, কত সাল থেকে কত সাল পর্যন্ত, এইটা তো লেখা একেবারে ফরজ। এর পাশাপাশি ইন্ট্রোডাকশনে আরেকটা জিনিস লেখা যায়, ওইটা লিখতেই হবে এমন না, লেখা যায়। যেহেতু আমাদের 15 মার্কের লেখার পরিমাণ অনেক বাড়াইতে হবে, সো আমরা চাইলে ইন্ট্রোডাকশনের মধ্যেও একটু অ্যাডিশনাল কিছু আনতে পারি। এই গ্রাফটা কত ভালো ইন্টারপ্রেট করতে পারছো তুমি, সেটাও কিন্তু বোঝা যাবে এর মাধ্যমে। তার মানে কি কি আনতে পারি এর বাইরে? এখানে আমাদের এখানে ডেটাগুলো আসলে কিসে দেওয়া আছে? কখনো পার্সেন্টেজে দেওয়া থাকে, কখনো মিলিয়নে দেওয়া থাকে। নাম্বারস ইন্ডিকেট মিলিয়ন পিপল, এখানে আসলে কি আছে? মিলিয়ন পিপল। কখনো থাকে পার্সেন্টেজে দেওয়া, তাই না? যে এককগুলো আসলে, ইউনিটগুলো আসলে কিভাবে থাকে? এখানে মিলিয়ন, হ্যাঁ, লাইক এখানে 30 মিলিয়ন, এটা হচ্ছে 60 মিলিয়ন, এটা হচ্ছে 90 মিলিয়ন। তাহলে এই বরাবর দেওয়া আছে মিলিয়ন অফ পিপল, কত মিলিয়ন লোকজন। আর এই বরাবর কি দেওয়া আছে? এই বরাবর দেওয়া আছে বিভিন্ন ইয়ার। তো এই লাইনটাকে কি বলে জানো? এই লাইনটাকে বলে হচ্ছে হরাইজন্টাল লাইন, তাই না? হরাইজন্টাল লাইন ইংলিশে বলে আনুভূমিক রেখা। আর এইটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল লাইন।
বা হচ্ছে উলম্ব রেখা, ঠিক আছে? এই রেখা বরাবর দেওয়া আছে ইয়ার, আর এই রেখা বরাবর দেওয়া আছে কি, এই রেখা বরাবর দেওয়া আছে মিলিয়ন অফ পিপল। তো এই জিনিসগুলোকে আমরা কিভাবে লিখতে পারি এটা তোমাকে দেখা যায়, কোন বরাবর কি দেওয়া আছে এবং একক কোন ইউনিটে দেওয়া আছে। এটা যদি লিখতে পারো ইন্ট্রোডাকশনে, তাহলে মার্ক আর একটু বেশি পাবা, ঠিক আছে? ইন্ট্রোডাকশন আর ওভারভিউ এইটাই তোমার আসলে ইমেজটাই চেঞ্জ করে দেবে যে তুমি কত মার্ক পাইতে যাচ্ছ। এখানে ডিসাইডেড হয়ে যাবে তুমি 10-এর উপরে পাবা নাকি নিচে পাবা। সো এই জিনিসটা চলো শুরু করি। লেখা দ্য গ্রাফ। দ্য গ্রাফ কীভাবে লিখবে দেখো, গ্রাফ। এই সহজ ভার্বটার ক্ষেত্রে অনেকে অনেক পেঁচায়, ডেপিক্টস, তারপর হচ্ছে ইলাস্ট্রেটস, কেউ পোর্ট্রেইজ, অনেক কিছু লেখে, বাট দুইটার মধ্যে একটা লিখো। দেখো এই দুইটার মধ্যে একটা লেখো, ইলাস্ট্রেটস অথবা পোর্ট্রেইজ, ঠিক আছে? এই গ্রাফটা ইলাস্ট্রেট করতেছে বা পোর্ট্রে করতেছে কি, এরপরে হচ্ছে সহজের জায়গায় এটার সিনোনিম ইউজ করবা, দেন চলে যাবা হচ্ছে এই যে কি ছিল এখানে, দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স লিখে ফেলো। ট্রেজ the number of mobile phone and internet users in Bangladesh from the year কত, from the year 2014 to 2018। ওকে, এটা কিন্তু গ্রাফের বিষয়বস্তু কি আমার বলা শেষ। এইবার আমি হচ্ছে অ্যাডিশনাল একটা লাইন লিখবো বলেছিলাম তোমাদেরকে যে কিভাবে সেটা লেখা যায়। তো চলো এই লাইনটা আমি একটু কালার করে ফেলি আলাদা, কারণ এটা কিন্তু আমরা নিয়েছি কোথা থেকে, এখান থেকে পর্যন্ত প্রশ্ন থেকে নিয়েছি। বাকিটুকু আমরা একটু ক্রিয়েটিভলি লেখার চেষ্টা করব যে এই বরাবর কি দেওয়া আছে, এই বরাবর কি দেওয়া আছে, তাই তো? ওকে, দেখো গ্রাফটা কত ভালো করে বুঝছো, ওইটারই কিন্তু বহিঃপ্রকাশ করবে এটা। হ্যাঁ, তাহলে এখানে কি কি আছে মূলত, এই বরাবর আছে হচ্ছে তোমার ইয়ার, আর এই বরাবর আছে হচ্ছে তোমার মিলিয়ন অফ পিপল। ওকে, এখানে লোকজনদের সংখ্যা মাপা হয়েছে কোন ইউনিটে, মিলিয়নে, তাই না? ওকে, দ্য নাম্বার অফ পিপল, দ্য গ্রাফ তো লিখছি, এবার লিখবো হচ্ছে হেয়ার, এখানে, হ্যাঁ হেয়ার, এখানে দ্য নাম্বার of people is measured বা has been measured দিতে পারো, ঠিক আছে? has been measured, people has been, the number of ইউজ করলে ভার্বটা সিঙ্গুলার হয় তাই has দিয়েছি, has been measured in million, ইউনিটটা বললাম। তুমি সাবজেক্টের যে কোনো সাবজেক্ট থাকলে মেজার্ড ইন পার্সেন্টেজ দিতে পারো, নো প্রবলেম। measured in million here, okay, and এটুকু লিখলা, লেখার পর ফুল স্টপ দাও, কারণ এন্ড দুইটা প্রয়োজন হয়ে যাবে তাহলে। here the number of people has been measured in million, পাশাপাশি বা তাছাড়া, ওকে বললাম, besides তাছাড়া কি, আমরা প্রথমে বলবো হচ্ছে ইয়ারগুলার কথা, besides the years মানে সাল সমূহ, হ্যাঁ, the years and the, এই বরাবর কি পিপল, তাই না? and the শুধু পিপল না কিন্তু, নাম্বার অফ পিপল, year and the number of people have been represented, মানে এদেরকে উপস্থাপন করা হয়েছে কিভাবে, ওই জিনিসটা লিখলাম। have been represented, এদেরকে উপস্থাপন করা হয়েছে ইয়ার সমূহ, এবং এদিকে আছে হচ্ছে নাম্বার অফ পিপল, লোকজনদের সংখ্যা, এগুলো হ্যাভ বিন রিপ্রেজেন্টেড। কিভাবে রিপ্রেজেন্টেড হয়েছে, একটা হচ্ছে হরাইজন্টালি, কার কথা আগে বলছি দেখো তো একটু খেয়াল করে, কার কথা আগে বলছি আমরা এখানে আমরা আগে বলছি কার কথা, এখানে আমরা আগে বলেছি হচ্ছে দ্য নাম্বার, ইয়ার্সের কথা আগে বলছি, ইয়ার্স, অ্যান্ড দ্য নাম্বার অফ পিপল পরে বলছি, অ্যান্ড এর পরে নাম্বার অফ পিপল। ওকে, কেন আগে পরের কথা উল্লেখ করলাম দেখতে পাবো এখন। ইয়ারের কথা আগে বলছি, তো ইয়ারে হরাইজন্টালি কথা আগে বলবো, রিপ্রেজেন্টেড হরাইজন্টালি অ্যান্ড
হরাইজন্টালি অ্যান্ড পরেরটা কি ভার্টিক্যালি অ্যান্ড ভার্টিক্যালি, তারপর লিখে দেবো হচ্ছে রেসপেক্টিভলি, একটু কমা দিয়ে লেখা যায় রেসপেক্টিভলি। ওকে, দেখো রেসপেক্টিভলি অর্থ কি? রেসপেক্টিভলি অর্থ হচ্ছে যথাক্রমে, এই রেসপেক্টিভলি অর্থ হচ্ছে যথাক্রমে। তোমরা যখন গ্রাফ অ্যান্ড চার্ট লেখো গণিতে, ছোটবেলায় লিখেছো, 9 10 যাদের গণিত ছিল অথবা এখনো যাদের আছে গ্রাফ চার্টে, তখন দেখবা যে যথাক্রমে কোন বরাবর কি দেওয়া আছে এটা কিন্তু তোমরা গ্রাফের উপরে লেখো। সো চাইলে এটা লিখতে পারো, হ্যাঁ, যে পাশাপাশি বা তাছাড়া দ্য ইয়ার্স অ্যান্ড দ্য নাম্বার অফ পিপল, অর্থাৎ বছর সমূহ এবং লোকজনদের সংখ্যা উপস্থাপন করা হয়েছে কিভাবে? বছর সমূহ ছিল হরাইজন্টালি, তাই লিখলাম হরাইজন্টালি, অ্যান্ড তোমার হচ্ছে দ্বিতীয়টা বলছে নাম্বার অফ পিপল, তারা ছিল কিভাবে? ভার্টিক্যালি, ভার্টিক্যাল লাইন বরাবর ভার্টিক্যালি, তারপর লিখলাম রেসপেক্টিভলি মানে যথাক্রমে। এতে করে হইল কি, এক কাজ করলো একের জন্য, এই যে হরাইজন্টালি এটা একের জন্য, আর দুই কাজ করলো দুইয়ের জন্য ভার্টিক্যালি, ঠিক আছে? তার মানে দুইয়ে ছিল হচ্ছে 2 নাম্বার লিখলাম হচ্ছে তোমার কি নাম্বার অফ পিপল, আর 1 নাম্বার লিখছিলাম হচ্ছে ইয়ার্সগুলো, এটা কাজ করলো হরাইজন্টাল লাইন বরাবর। সো যথাক্রমে ওয়ার্ডটার মিনিং এরকম তোমরা জানো অলরেডি, ঠিক আছে? সেটার ব্যবহার ইংলিশে কিরকম সেটা কিন্তু লেখা দেখাই দিলাম। ওকে, সো চলো আমরা নতুন একটা পেজ নিয়ে লেখাটা কমপ্লিট করি। এবার হচ্ছে আমাদের কি দিব? ওভারভিউ দিব। এটা গেল আমার ইন্ট্রোডাকশন, কিন্তু ইন্ট্রোডাকশন কথাটা লেখা যাবে না, এবার দিব ওভারভিউ। ওভারভিউতে সবসময় একটা কথা কমন, সেটা হচ্ছে ওভারঅল দিয়ে শুরু করবা। কি দিয়ে শুরু করবা? যে ওভারঅল, মোট কথা তুমি কি দেখতে পাইছো এই গ্রাফের মধ্যে? মোট কথা তুমি কি সবসময় গ্রোথ দেখতে পাইছো? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে ইন্টারনেট ইউজারের ক্ষেত্রে, হ্যাঁ, এটা বাড়ছে, এটাও একটু বাড়ছে, আরও বাড়ছে, আরও বাড়ছে, হ্যাঁ, কিন্তু বৃদ্ধিটা আসলে সবসময় স্টিডিলি হয় নাই, স্টিডিলি হয় নাই। ওকে, তো এটা কি বলা যায়? এটাকে আসলে সিগনিফিক্যান্ট চেঞ্জ বলা যায় না, উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে কিসের ক্ষেত্রে? এটা কোনটা কিসের একটু বুঝেন। ইন্টারনেট ইউজারগুলো কালো, মোবাইল ইউজারগুলো হচ্ছে অ্যাশ কালার, এই যে এইগুলা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে মোবাইল ফোন ইউজার বাড়ছে, এইটা মোবাইল ফোন ইউজার বাড়ছে স্টিডিলি, এটা ধীরে ধীরে বাড়ছে, কিন্তু ইন্টারনেট ইউজারের সংখ্যা কিন্তু বাড়ছে সিগনিফিক্যান্টলি। দেখতে পাইছো? দুইটা আলাদা জিনিসের ক্ষেত্রে দুইটা আলাদা জিনিস দেখতে পাচ্ছ, দুইটা আলাদা রকমের গ্রোথ দেখতে পাচ্ছ। একটার গ্রোথ ছিল কেমন? স্টিডি, আর একটার গ্রোথ ছিল কি একটু সিগনিফিক্যান্ট, একটু উল্লেখযোগ্য, ঠিক আছে? অথবা ড্রামাটিক চেঞ্জও তুমি বলতে পারো, দেখতে পাইছো দুইটাতে, বাট দুইটাতেই গ্রোথ হয়েছে, রাইট? তো ওভারঅল যেহেতু আমার সাবজেক্ট এখানে দুইটা, একটা হচ্ছে ইন্টারনেট ইউজার, একটা হচ্ছে কি মোবাইল ফোন ইউজার, তো আমি এটা দুইটার জন্য দুইটা সেন্টেন্স নিব, কিংবা দুটা সেন্টেন্সকে আমি আসলে একসঙ্গে জোড়া দিব কানেক্টরস দিয়ে। আর যদি এখানে একটা সাবজেক্ট নিয়ে বলতো, তাহলে একটা সাবজেক্টের গ্রোথটা কেমন ছিল? স্টিডিলি ছিল নাকি হচ্ছে তোমার সিগনিফিক্যান্টলি ছিল, এটা আমি তখন একটার জন্যই বলতাম। তো যেহেতু দুইটা আছে, আমি ওভারঅলে দুইটাই দিব। ওভারঅল, ওকে, ওভারঅল কোনটার কথা আগে বলবো? মোবাইল ফোন ইউজার্স। দুইটাকে তুমি চাইলে কানেক্টরস দিয়েও যুক্ত করতে পারো, বললাম দুইটা সম্পর্ক ফাইন্ড আউট করতে পারো। এটা আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি যদিও দিয়ে বলি তাহলে ভালো হয়। যদিও, কারণ একটা আরেকটার উল্টা হয়েছে। যদিও মোবাইল ফোন বাড়ছে স্টিডিলি, কিন্তু তোমার ইন্টারনেট ইউজার বাড়ছে একটু সিগনিফিক্যান্টলি। ওকে, ওভারঅল বাড়ছে, তাই না? ওভারঅল কি বলা যায়? নাউন ইউজ করলে হলে দেয়ার ওয়াজ দিতে পারো, যেহেতু সালগুলা পাস্ট, তাহলে তুমি বলবা দেয়ার ওয়াজ স্টেডি, দেয়ার ওয়াজ আ স্টেডি গ্রোথ। তুমি দেখতে পাইছো ধীর গতিতে গ্রোথ দেখতে পাইছো মোবাইল ফোন ইউজারের ক্ষেত্রে। গ্রোথ, দেয়ার ওয়াজ আ স্টেডি গ্রোথ ইন টার্মস অফ, কিসের ক্ষেত্রে? ইন টার্মস অফ মানে ক্ষেত্রে, in terms of mobile phone users, ঠিক আছে? in terms of mobile phone users, while অর্থ অন্যদিকে, অথবা where is ও দিতে পারো, while বা এখানে whereas দিতে পারো, অন্যদিকে, ঠিক আছে? দুইটা তুলনা করতে whereas দিতে পারো, অন্যদিকে। তাহলে মোট কথা there was a steady growth in terms of mobile phone users while বা whereas অন্যদিকে। অন্যদিকে কি বলবা? অন্যদিকে ইন্টারনেট ইউজার্স, তাই না? অন্যদিকে মোবাইল ফোন ইউজার্স লিখলাম, তাহলে অন্যদিকে লিখবো হচ্ছে তোমার দ্য ইন্টারনেট ইউজার্স, দ্য ইন্টারনেট
ইউজার্স, ওর ক্ষেত্রে আর ইউজ করলাম না, তোমার হচ্ছে ওই অন্যদিকে দেয়ার ওয়াজ আবার ওরকম শুরু করলাম না, অর্থাৎ এটাতে আমি আসলে গ্রোথ নাউন ইউজ করতে চাচ্ছি না, এটাতে ভার্ব ইউজ করতে চাচ্ছি। সো অন্যদিকে দ্য ইন্টারনেট ইউজার্স কি হয়েছে, বাড়ছে, তাই না? বাড়লে যেন কি ইউজ করা যায়, গ্রোথ ছাড়া বা গ্রো ছাড়া আর কি ইউজ করা যায়, গ্রো ভার্বটা ছাড়া আর কি ইউজ করা যায়, বাড়লে ইনক্রিজ ইউজ করা যায়, তারপর কি করা যায়, রাইজ ইউজ করা যায়। তো আমরা ধরো ইনক্রিজড ইউজ করলাম, হ্যাঁ, আরও অনেক আছে, আমরা সেখান থেকে পিক করব। তাহলে whereas the internet users increased, ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে, ঠিক আছে, ব্যবহারকারীরা বেড়ে গিয়েছে significantly, ওকে, বা বলতে পারি dramatically, whereas the internet users, okay, there was a steady growth in terms of mobile phone users, এবার বলবো হচ্ছে whereas বা while the internet users increased significantly, অন্যদিকে ইন্টারনেট ইউজার্সরা বেড়েছে সিগনিফিকেন্টলি, একটা বেড়েছে হচ্ছে স্টেডি ভাবে, আরেকটা সিগনিফিকেন্টলি বেড়েছে। এটা হচ্ছে আমাদের ওভারভিউটা দিলাম, হ্যাঁ, ওভারভিউটা। এবার সবচেয়ে বেশি আর কমটাও আমরা ওভারঅলেই মেনশন করে দিব, এটাই হচ্ছে আমাদের এখানকার পর্যবেক্ষণ, টোটাল পর্যবেক্ষণগুলো আমরা লিখে দেবো। ওকে, তাহলে আমরা 2018 সালে তোমার সর্বোচ্চ ছিল, ঠিক আছে, দুইটারই সর্বোচ্চ 2018 সালে। 2018 সালে এটা 81 মিলিয়ন, এটা 140 মিলিয়ন, আর 2014 সালে এটা 15 মিলিয়ন, সবগুলোর চেয়ে কম, এটা 115 মিলিয়ন, সবগুলোর চেয়ে কম নাকি? হ্যাঁ, 115 নিচে আর কিন্তু নেই, ও আছে 130 আছে, তারপরেও কম, সবচেয়ে কম এটাই, ঠিক আছে, 2014-তে। ওকে, সো আমরা হাইয়েস্ট আর লোয়েস্টের জন্য বলছিলাম রিচড এ পিক অফ, তাই না? তা দুইটাই তো একই সালে কমছে, একই সালে সবচেয়ে বাড়ছে, সবচেয়ে বাড়ছে একই সালে, সবচেয়ে কমছে একই সালে। সো বলবো দে বোথ, মানে তারা উভয়, দে বোথ মানে কে উভয়, আমাদের মোবাইল ফোন ইউজার আর হচ্ছে ইন্টারনেট ইউজার, দে বোথ, তারা উভয় রিচড এ পিক অফ কত মিলিয়ন, রিচ দ্য পিক অফ দেমসেলভস, তাদের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাইছে। কারণ যেহেতু আমার দুইটার জন্য আলাদা আলাদা পিক, তো আমি দুইটা আর লিখতে চাচ্ছি না, বা লিখলেও লিখতে পারো তোমরা। সেটা কিভাবে লিখবা দেখো, দে বোথ রিচড এ পিক অফ, মানে তারা উভয়ই, অথবা পিক ডে হাই অফ বলতে পারো বলছিলাম, অথবা রিচড এ পিক অফ কত, রিচড এ পিক অফ, তারা উভয়ই পৌঁছেছে রিচড এ পিক অফ কত তোমার 81 and 140, কোনটার কথা আগে বলছিলা? এই দের আগে কি ইউজ করছিলা? মোবাইল ফোন ইউজার আগে বলছিলা, তারপরে বলছিলা হচ্ছে ইন্টারনেট ইউজার। তো মোবাইল ফোন ইউজারটা আগে বলবা, যেহেতু দে বলছো। দে বোথ রিচড এ পিক অফ 140 মিলিয়ন, রিচড এ পিক অফ 140 মিলিয়ন, অ্যান্ড তোমার হচ্ছে রিচড এ পিক অফ, এখানে তুমি লিখতে পারো হচ্ছে রেসপেক্টিভলি, মানে ওই যথাক্রমে বোঝাইতে চাইছো, আবারও সমস্যা নেই, বা সিকোয়েন্সিয়ালি লিখতে পারো, সিকোয়েন্সিয়ালি লিখতে পারো। তাহলে দে বোথ রিচ দ্য পিক অফ সিকোয়েন্সিয়ালি 140 মিলিয়ন, অ্যান্ড কত মিলিয়নে পৌঁছাইছে তারপরটা, 81 অ্যান্ড 81 মিলিয়ন। ওকে, তারা উভয় পৌঁছাইছে রিচ দ্য পিক অফ সিকোয়েন্সিয়ালি 140 মিলিয়ন অ্যান্ড 81 মিলিয়ন, এটাতে তারা উভয় পৌঁছাইছে। ওকে, এটা দিলাম। একবার তো অ্যান্ড ইউজ করছে, দ্বিতীয়বার যদি আবার একই সেন্টেন্সে অ্যান্ড ইউজ করো, তাহলে একটা কমা ইউজ করতে হবে, অথবা সেমিকোলন ইউজ করতে হবে, ঠিক আছে? অ্যান্ড তারা উভয়ই আবার কি করছে, সর্বনিম্নতে পৌঁছাইছে। তাহলে এটাকে বলবো হচ্ছে হিট পাস্ট ফর্ম, এটা ইউজ করছি, V2 রিচডের মতো, এটা V2, হিটের তিনটা ফর্ম, হিট। সো হিট আ লো অফ, হিট আ লো অফ, সিকোয়েন্সিয়ালি কথাটা বলছিলাম না, আর লেখার দরকার নেই, 140 মিলিয়ন অ্যান্ড 80 মিলিয়ন। এবার হিটে লো অফ ওই একই সিকোয়েন্সে বলে দিব, প্রথমে 150 মিলিয়ন, হিটে লো অফ 150 মিলিয়ন, অ্যান্ড কত মিলিয়ন, অ্যান্ড হচ্ছে তোমার 15 মিলিয়ন,
অ্যান্ড 15 মিলিয়ন। আমি লেখার পর যদি দেখি যে না আমার সেন্টেন্সে বেশি অ্যান্ড হয়ে গেছে তখন আমি চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখো they both reached a peak of sequentially 140 million and 81 million and hit a low of 115 million and এত মিলিয়ন। দেখো অ্যান্ড এর সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, সো আমি এখানে আসলে ফুল স্টপ ইউজ করব। ফুল স্টপ ইউজ করলাম, তো আমরা এখানে অন দ্য আদার হ্যান্ড লিখে শুরু করতে পারবো আবার সাবজেক্ট ভার্ব দিয়ে অন্যদিকে। হ্যাঁ, আমাদের লেখার জন্য অনেক স্বাধীনতা আছে, 15 মার্কের জন্য লিখতে হবে, সো ওয়াই নট আমরা আরও বেশি সেন্টেন্স ইউজ করি। তো চলো তাহলে এখানে কি লিখবো, এখানে ফুল স্টপ দিয়ে লিখবো অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, যেহেতু একটা বেশি আর অন্যদিকে একটা কম। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, দে, আবারও দে বোথ লিখবো না, দে হিট এ লো, দে বোথ রিচড এত সিকুয়েন্সিয়ালি এত, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড দে হিট এত মিলিয়ন, এত মিলিয়ন, অন্যদিকে তারা এত মিলিয়ন এত মিলিয়নে হচ্ছে সর্বনিম্নতে পৌঁছাইছে। এই তো আমাদের ওভারভিউ হয়ে গেল। এই ওভারভিউটা লেখার কারণে আর এই ইন্ট্রোডাকশনটা লেখার কারণে তুমি অলরেডি টিচার ডিসাইড করে ফেলছো যে তুমি আসলে এখানে অবশ্যই 10+ পাওয়া স্টুডেন্ট। ঠিক আছে, কারণ এখানে তুমি ডিফারেন্ট ভোকাবুলারি ইউজ করছো এবং হচ্ছে ইন্ট্রোডাকশনও একটু ক্রিয়েটিভিটি দেখাইছো, ওভারভিউটা আগে নিয়ে আসছো। ওভারভিউতে তুমি দেখো কি দেখাইছো, তুমি তোমার পর্যবেক্ষণটা কি ছিল, মোবাইল ফোন ইউজাররা ধীরে ধীরে বাড়ছে, কিন্তু ইন্টারনেট ইউজাররা সঠিকভাবে ধরতে পারছো যে ইন্টারনেট ইউজারের সংখ্যা অনেক দ্রুত বাড়ছে। ঠিক আছে, অনেক দ্রুত বাড়ছে সেই তুলনায়, মোবাইল ফোন ইউজারের তুলনায়। তারপরে এরপরে লিখতে পারছো তাদের সর্বোচ্চ কত সর্বনিম্ন কত, শুধু এইটুকু তোমার ওভারভিউ না, তোমার ওভারভিউ দুইটার মধ্যে আবার পার্থক্য তুমি লিখতে পারছো, যার কারণে তুমি আসলে এখানে অনেক মার্ক পেয়ে গেছো। ঠিক আছে, অলরেডি 7-8 মার্ক পেয়ে গেছো। এবার আই হোপ তুমি এই দুইটার মাধ্যমেই 5-5-10 মার্ক পেয়ে যাবে। এরপর বাকি যে অ্যানালাইসিসটা, এটাতে হয়তো তুমি আরও 5 মার্ক তোমাকে ডিসাইড করবে টিচার দেওয়ার জন্য, এটা যদি কারেক্টলি লিখতে পারো। সো অ্যানালাইসিসে অনেকে করে কি দুনিয়ার পার্থক্য দেখাই, তো আমরা খুব কম যেন রিডান্ডেন্ট না হয়ে যায়, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার পার্থক্য দেখাতে গেলে অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, শুনতে ভালো লাগবে না। সো চলো আমরা অ্যানালাইসিসে আরেকটা প্যারাগ্রাফে চলে যাই, সেখানে গিয়ে আমরা অ্যানালাইসিসটা লিখবো। অ্যানালাইসিস আমরা শুরু করবো তাহলে কোত্থেকে, দুইটা অ্যানালাইসিস প্যারাগ্রাফ লিখলে 2 ভাগে ভাগ করে নিবা। তো 2 ভাগে কোত্থেকে ভাগ করা যায় দেখো তো, এই জায়গাটাকে আমি 1 ভাগ করব, কারণ এই জায়গাটাতে আমার কি হয়েছে, এই জায়গাটাতে আমার ইন্টারনেট ইউজার অনেক দ্রুত বাড়ছে, কারণ আমার মোবাইল ফোন ইউজারে খুব বেশি কোনো জায়গায় পার্থক্য নাই, আর বাকিগুলোতে কিন্তু আমার ইন্টারনেট ইউজার খুব একটা বাড়ে নাই। তাহলে এইটাকে আমি 1 ভাগে লিখবো, এটাকে 1 ভাগে লিখবো। সো আমি চলো প্রথম ভাগকে আগে লিখি। হ্যাঁ, তাহলে এইবার শুরু করবো হচ্ছে কিভাবে, ওই যে প্রথম সালটা কত হবে এটা কিন্তু লিখে ফেলছি, প্রথম সাল কত থেকে কত পর্যন্ত ইন্ট্রোডাকশনের মধ্যে লিখছি। আমাদের ফার্স্ট সালটা কত 2014, আর লাস্ট সালটা হচ্ছে 2018, তাহলে এত থেকে এত, এটা একটা পিরিয়ড অফ টাইম। আর প্রথম সালটাকে আমরা কি লিখবো, আমাদের টাইম ফ্রেজের মধ্যে শিখাইছিলাম। ঠিক আছে, সিন্স দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, এটা আমরা প্রথম সালটার জন্য লিখবো। সো চলো আমাদের অ্যানালাইসিসে প্রথম সালটার জন্য লিখি সিন্স দ্য বিগিনিং of the period, অর্থাৎ এই সময়কালের একেবারে শুরুতে সাবজেক্টে এবার লিখবে এইটুকু লেখার পরে কমা দিয়ে। হ্যাঁ, শুরুতে সালের কাজ শেষ। প্রথমে লিখলাম কার কথা, মোবাইল ফোন ইউজার্স ছিল এত মিলিয়ন এবং তোমার ইন্টারনেট ইউজার ছিল মাত্র 15 মিলিয়ন। ঠিক আছে, 15 মিলিয়ন। এখানে পার্থক্য কত দেখো তো, 100 মিলিয়নের। পরেরটার পার্থক্য কত, 122 আর 19। এখানে আসলে 102 এর পার্থক্য, তাই না? হ্যাঁ, তো 103 এর পার্থক্য, 103 এখানে পার্থক্য হচ্ছে 103 এর, কারণ 19 থেকে 19, 20, 21, 22 আর এদিকে আরো 100, তাহলে 103 এর পার্থক্য এখানে, 103 মিলিয়নের পার্থক্য মোবাইল ফোন ব্যবহার করে যত তার তুলনায়। আর পরেরটায় পার্থক্য কত, জাস্ট এমনি ক্যালকুলেট করতেছি। পরেরটায় পার্থক্য কত, পরেরটায় পার্থক্য হচ্ছে তোমার 132 আর 21, তাহলে এইখানে তোমার হচ্ছে 10, 11, এখানে 111 মিলিয়ন পিপলের পার্থক্য। পরেরটাতে পার্থক্য কমে আসছে, তাই না? দেখো এইখানে কিন্তু এই পার্থক্যের উপর বেস করে যারা যাবে তারা কিন্তু আরও একটু ভালো করে গ্রাফটা বুঝতে পারছে, এইটা মিন করবে। আর যারা শুধু মনে করো সালভিত্তিক আগায় যাবে তারা আসলে কম বুঝছে জিনিসগুলা। ঠিক আছে, তারা কিন্তু জিনিসগুলা কম বুঝছে। এখানে কি বুঝাইছে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে, দেখো পার্থক্যটা
প্রথম দিকে বাড়ছে, ঠিক আছে, যদিও ইন্টারনেট ইউজারের সংখ্যা কিছুটা বাড়ছে 15, 19, 21, কিন্তু সেটা মোবাইল ফোন ইউজারকারীর ব্যবহারের সংখ্যায় খুব কম, সেটার পার্থক্য দিন দিন বাড়ছে। মানে হচ্ছে আমরা বলতে পারি পার্থক্যটা দিন দিন বাড়ছে, মিনস মোবাইল ফোন যেই হারে বাড়ছে সেই হারে ইন্টারনেট ইউজার বাড়ে নাই। এরপরের দিক থেকে কি হয়েছে দেখো, পার্থক্যটা কত একটু এখানে চিন্তা করো। এখানে ধরো 70, তাহলে 60 আর হচ্ছে 3, তাহলে এখানে আছে 63 এর পার্থক্য, হ্যাঁ। আর এইখানে আছে হচ্ছে 80 আর 40, তাহলে 40 আর 20 এক কম, তাহলে 59। এখানে কিন্তু কমছে আস্তে আস্তে, আর এখানে আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে। তার মানে এইখানে আসলে পার্থক্যটা, মানে ইন্টারনেট ইউজারের সংখ্যা যতটুকু বাড়ার কথা ছিল, মোবাইল বাড়লেও ইন্টারনেটের সংখ্যা ওই তুলনায় বাড়ে নাই। আর এরপরেরগুলোতে যে মোবাইল যেভাবে বাড়ছে তার চেয়ে ইন্টারনেটের ইউজার সংখ্যা তুলনামূলকভাবে সেই তুলনায় বেশি বৃদ্ধি পাইছে। ইন্টারনেটের এখানে একটা বিপ্লব ঘটছে, ঠিক আছে, ইন্টারনেট ইউজারের ক্ষেত্রে। এইগুলো আমরা বলতে পারি। তাহলে আমরা এবার লেখাটা শুরু করি, যেহেতু আমরা বুঝে নিলাম সিন্স দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, এই পিরিয়ডের শুরুতে ওকে মোবাইল ফোন ইউজার ছিল এত এবং ইন্টারনেট ইউজার ছিল এত, এবং এদের মধ্যে পার্থক্য ছিল হচ্ছে 100, পরেরটার পার্থক্য 103, এরপরে পার্থক্য 111। তার মানে এরপরে গিয়ে আমি কমেন্ট করব যে যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হয় নাই, এরপরে আরেক বেলায় গিয়ে এটুকু ধরবো। ওকে চলো। সো সিন্স দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড দ্য মোবাইল ফোন ইউজার্স, এটা মূলত মোবাইল ফোন ইউজারদের সংখ্যা, হ্যাঁ, আমাদের সাবজেক্টটা কি মোবাইল ফোন ইউজার্স না, ইউজারদের সংখ্যা, তার নাম্বার নিব। দ্য পিরিয়ড দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স, নাম্বার তো দা নাম্বার দিলে সবসময় ইজ দিতে হয়, তো ওয়াজ দিব, পাস্ট যেহেতু সালটা, ওয়াজ দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ওয়াজ কত ছিল, 150 মিলিয়ন, 115 মিলিয়ন। অ্যান্ড দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স এত, অ্যান্ড আবারও দ্য নাম্বার অফ আমার লেখার দরকার নেই, এন্ডের আগে ওটুকু মনে হবে যে আবারও দ্য নাম্বার অফ আছে, ঠিক আছে, আমি শুধু পরেরটা লিখবো। অ্যান্ড ইন্টারনেট ইউজার্স ওয়াজ, দেখো ইন্টারনেট ইউজার্স ওয়ারে দিব না কেন, কারণ আমার সেই সাবজেক্ট দ্য নাম্বার অফ আছেই। তোমরা মনে রাখবা অ্যান্ড হচ্ছে একটা প্যারালাল স্ট্রাকচার মেনটেন করে, তুমি যদি আগে কোনো কিছু লেখো ওইটা তুমি পরেও মিন করতে ব্যবহার করতে পারো। দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ওয়াজ এত, অ্যান্ড আবারও সেই দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স লেখার দরকার নেই, অ্যান্ড দ্য ইন্টারনেট ইউজার্স ওয়াজ এত মানে কি দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ওয়াজ এত বোঝাবে। ওয়াজ কত ছিল, জাস্ট 15, তাই তো, ওয়াজ 15 মিলিয়ন। ওকে, তাইলে এদের মধ্যে ইন্টারনেট ইউজার এত ছিল। ওকে, এইখানে তুমি চাইলে ভার প্লাস দ্যাট শোজ আস এরকম করে লেখা যায় না আবার, যেটা আমাদেরকে দেখায় বা হুইচ মিনস বা যা বোঝায় যে, হ্যাঁ, তো এরকম দ্যাট শোজ আস যা আমাদেরকে দেখায়, ওটাকে কিভাবে লেখা যায় জানো, ওইটাকে দ্যাট শোজ না লিখে তুমি শোয়িং দিতে পারো। দ্যাট শোজ মানেও যা, শোয়িং মানেও তাই, এটাকে বলে ক্লজ রিডাকশন, ঠিক আছে। শোয়িং দ্য ডিফারেন্স, কি দেখতে পাচ্ছ, দেখাচ্ছে দ্য ডিফারেন্সটা, শোয়িং দ্য ডিফারেন্স, যেটা আমাদেরকে দেখাচ্ছে ডিফারেন্সটা, showing the difference of কত, 100 মিলিয়ন। তাহলে আমাদেরকে দেখাচ্ছে কি ডিফারেন্স অফ 100 মিলিয়ন বিটুইন দেম, মানে তাদের মধ্যে কত দেখতে পাচ্ছ তুমি, 100 মিলিয়ন কি দেখতে পাচ্ছ, পার্থক্য দেখতে পাচ্ছ। ওকে, নেক্সট পরেরটাই যাবা, তাই না, পরের বছর 14 থেকে 15, তাহলে তুমি বলবা পরের বছরকে যেন কি বলে, ওভার দ্য নেক্সট 1 ইয়ার, তাই না। তারপরে আর কি বলা যায়, এখানে কোনটা সুইটেবল এটাই যে লিখতে হবে এরকম না, ইন দ্য ফলোয়িং ইয়ার মানেই পরের বছর, ইন দ্য ফলোয়িং ইয়ার মানেই পরের বছর। ওকে, আবার নেক্সট কত বছরে লেখার দরকার নেই, তাহলে ইন দ্য ফলোয়িং ইয়ার, ইন দ্য ফলোয়িং ইয়ার মানে পরের বছর। পরের বছর কি হয়েছিল, আবারও দ্য নাম্বার অফ ওই মোবাইল ফোন ইউজার্স এত কিছু লেখার দরকার নাই, ঠিক আছে।
পরের বছর শুধু দা নাম্বার লিখলেই বোঝা যাবে যে কিসের নাম্বার এটা। অলরেডি আগের সেন্টেন্সে সাবজেক্ট যা ইউজ করছি এত বড় করে, পরের সেন্টেন্সে এত বড় সাবজেক্ট ইউজ করার দরকার নাই, সাবজেক্টটাকে রিডিউস করে ফেলা যায়। দা নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স মানে কি, মোবাইল ফোন ব্যবহারকারীদের সংখ্যা। পরেরটাই তুমি বলবা সংখ্যাটা ছিল এত, মানে কিসের সংখ্যা, ওই মোবাইল ফোন ব্যবহারকারীদের সংখ্যাই বোঝাবে, আর লেখার দরকার নেই। সো দা পরের বছর দ্য নাম্বার ওয়াজ, নাম্বার ছিল কত, নাম্বারটা ছিল 122 and 19, নাম্বার ওয়াজ 122 and 19 মিলিয়ন। এবার পরে মিলিয়ন লিখলে হবে, মিলিয়ন। দ্যাট ইন্ডিকেটস, যা ইন্ডিকেট করতেছে, আগেরটা দিয়েছিলাম দেখো ক্লজ রিডিউস করে, এটাকে আবার ক্লজ বানাচ্ছে এই সেন্টেন্সে। দ্যাট ইন্ডিকেটস, যা নির্দেশ করতেছে কি, ইন্ডিকেটস এ ডিফারেন্স অফ কত, 103। ওকে, তাহলে ইন্ডিকেটস এটা আসলে কি ইয়া করতেছে, ইন্ডিকেটস করতেছে ডিফারেন্স দেখাচ্ছে কত, 103 এর। ইন্ডিকেটস আ ডিফারেন্স, একটা পার্থক্য দেখাচ্ছে, আর ডিফারেন্স অফ কত মিলিয়ন পিপল, 103 মিলিয়ন, 103 মিলিয়ন পিপল। ঠিক আছে, তাহলে পরের বছর মোবাইল সংখ্যাটা ছিল 122 এবং 19 মিলিয়ন, যা আমাদেরকে ইন্ডিকেট করতেছে 103 মিলিয়ন পিপলের একটা পার্থক্য। ঠিক আছে, 103 মিলিয়ন পিপলের পার্থক্য আমাদের নির্দেশ করতেছে। পরেরটাই চলে যায়। ঠিক আছে, পরেরটাই কি আমি আবারও একটা সাল দিয়ে শুরু করব কি না, সালের ফ্রেজ। দেখো প্রথম দুইটা সেন্টেন্সে কিন্তু আমি টাইম ফ্রেজ দিয়ে শুরু করছি, প্রথম দুইটা সেন্টেন্স, এই যে সিন্স দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, এটা একটা টাইম ফ্রেজ। আবার পরেরটাও কি করছি দেখো, এই যে ইন দ্য ফলোয়িং ইয়ার, আবারও কিন্তু কি শুরু করছি, এরকম টাইম ফ্রেজ দিয়ে শুরু করছি। এই 3 নাম্বার সেন্টেন্সটা আমি টাইম ফ্রেজ দিয়ে না শুরু করি, সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু করে শেষে গিয়ে টাইম ফ্রেজটা লিখি। তো চলো দেখি আমরা লিখতে পারি কিনা। ওকে, তো এবার আমি যদি হচ্ছে সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু করি, ঠিক আছে, এবার লিখবো হচ্ছে ইট। ওই যে দ্য নাম্বার অফ পিপল মানে কি, দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স, পরের বার বলছি দ্য নাম্বার এত, পরেরটা বলবো ইট, দ্য নাম্বারের পরিবর্তে কি ইউজ করবো, এবার ইট ইউজ করবো। ওকে, ইট, ইট ওয়েন্ট আপ, এই যে বেড়ে গেছিল না, ইট ওয়েন্ট আপ, এটা বেড়ে গিয়েছিল অ্যাট কততে বেড়ে গিয়েছিল দেখে আসি। ইট ওয়েন্ট আপ অ্যাট 132 and 21 মিলিয়নে, অ্যাট 132 and 21 মিলিয়ন, এত মিলিয়নে বেড়ে গেছে, বিলিয়ন, এত মিলিয়ন। ওকে, তাহলে ইট ওয়েন্ট আপ অ্যাট, এটা কততে পৌঁছায় গেছে, 132 and 21। এবার ওই যে দ্যাট লিখছিলাম না, এবার লিখবো হুইচ, হুইচ রিপ্রেজেন্টস, এবার ইন্ডিকেটস বলবো না, হুইচ, অথবা হুইচ রিপ্রেজেন্টস না লিখে তুমি কমপ্লেক্স সেন্টেন্স বানায়ও না। তো হুইচ রিপ্রেজেন্টস মানে যা, রিপ্রেজেন্টিং মানে হতে হয়, এটাকে বলে ক্লজ রিডাকশন। ঠিক আছে, ভার্বের সঙ্গে আইএনজি লাগাই দিতে পারবা, রিপ্রেজেন্টিং। ঠিক আছে, তাহলে রিপ্রেজেন্টিং কি উপস্থাপন করতেছে, রিপ্রেজেন্টিং আ যেটা রিপ্রেজেন্ট করতেছে, রিপ্রেজেন্টিং কি নির্দেশ করতেছে, এখানে কি বলা যায় বলো তো, পরেরটাই তো আসলে কি একটা সিগনিফিকেন্ট, আমরা গ্রোথের হ্রাস দেখতে পাইছি, তাই তো, গ্রোথের হ্রাস, যদিও সংখ্যাটা বাড়ছে 19 থেকে 21, কিন্তু বৃদ্ধির হার যেটা, গ্রোথের হার যেটা, রেটটা কিন্তু কি হয়েছে, কমছে। 15 থেকে 19 পার্থক্য কত, 4-এর, পরে 15 থেকে 4 আবারও যদি 4, তাহলে গ্রোথটা সমান, তাহলে আমরা বলতে পারি এটার হারটা, বৃদ্ধির হারটা সমান। কিন্তু যখন 15 থেকে 19 তারপরে মাত্র 2 বাড়ছে, তার মানে হারটা কমে গেছে, বাড়ছে ঠিকই কিন্তু হারটা কমে গেছে। ওকে, তাহলে এটাকে বলতে পারি রিপ্রেজেন্টিং রিডাকশন, রিপ্রেজেন্টিং আ রিডাকশন ইন গ্রোথ রেট। কোথায় দেখতে পাইছো, গ্রোথ রেট। তার মানে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে 132 এবং 21 মিলিয়ন, যেটা রিপ্রেজেন্ট করতেছে একটা রিডাকশন, মানে একটা হ্রাস
উপস্থাপন করতেছে কিসে গ্রোথে ঠিক আছে ইন গ্রোথ রেট অথবা গ্রোথ রেট দেওয়া লাগে না গ্রোথ দিলে বোঝা যায় যেটা শতকরায় ইন গ্রোথ অ্যান্ড growth rate and it was and growth rate একটা রিডাকশন দেখতে পাইছো না তো রিডাকশনটা আসলে কত দেখতে পাইছো and it was মানে এবং এটা কত ছিল এটা ছিল হচ্ছে 111 মিলিয়ন এটা ছিল 111 মিলিয়ন তো আস্তে আস্তে তুমি রিডাকশনই দেখতে পাইছো পার্থক্যটা বাড়া মানে কি পার্থক্যটা বাড়া মানে তোমার হচ্ছে এখানে হ্রাস দেখতে পাচ্ছ মোবাইল ফোন ইউজার বাড়তেছে কিন্তু সেই তুলনায় ইন্টারনেট ইউজার বাড়তেছে না হ্রাস দেখতে পাইলা ওকে মিলিয়ন পিপল তাইলে আমরা এই তিনটা পেয়ার একটা তো পেয়ার আছে এই 3 পেয়ারস অফ বার্স আমাদেরকে কি ইন্ডিকেট করতেছে ওভারঅল এই 3 পেয়ারস অফ বার আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে আস্তে আস্তে কত সাল থেকে কত সাল পর্যন্ত 2014 থেকে 2016 সাল পর্যন্ত আসলে যেই তুলনায় মোবাইল ফোন ইউজার বাড়ছে সেই তুলনায় ইন্টারনেট ইউজার বাড়ে নাই ওকে তাহলে আমরা বলবো দিস 3 years show that there is a ঠিক আছে কি দেখতে পাইছে there is a consistent একটা চলমান কনসিস্টেন্ট কি দেখতে পাইছো কনসিস্টেন্ট হ্রাসকে কি বলা যেতে পারে কনসিস্টেন্ট ডিপ মানে হ্রাস ডিপ দেখতে পাইছো হ্রাস ঠিক আছে ওখানে একবার বলছি রিডাকশন এবার বললাম ডিপ তুমি কনসিস্টেন্ট ডিপ দেখতে পারছো উইথ রিগার্ড টু কিসের কনসিস্টেন্ট ডিপ উইথ রিগার্ড টু মানে কিসের ক্ষেত্রে উইথ রিগার্ড টু মানে যে ইন টার্মস অফ মানেও তাই ঠিক আছে উইথ রিগার্ড টু মানে কিসের ক্ষেত্রে তুমি দেখতে পাইছো একটা কনসিস্টেন্ট হ্রাস দেখতে পাইছো ইন্টারনেট ইউজার্স ইন্টারনেট ইউজার্স গ্রোথ এদের গ্রোথের মধ্যে ঠিক আছে এদের বৃদ্ধির মধ্যে একটা কনসিস্টেন্ট এদের গ্রোথের মধ্যে তুমি কি দেখতে পাইছো একটা চলমান হ্রাস দেখতে পাইছো গ্রোথের মধ্যে গ্রোথটা আসলে সেভাবে হয় না চলমান হ্রাস দেখতে পাইছো ওকে ঠিক আছে এটাই 3 ইয়ার্স রিপ্রেজেন্ট করতেছে এই জিনিসটা এবার পরবর্তী 3 বছরের ক্ষেত্রে আমরা চলে যাই কি হবে ঠিক আছে পরবর্তী 3 বছরে তো আমাদের সিনারিওটা আলাদা পরবর্তী 3 বছরে তাহলে সেই পরবর্তী 2 বছরে সেই 2 ইয়ারকে লেখার জন্য আবার টাইম ফ্রেজ দিয়ে শুরু করব টাইম ফ্রেজ এবার কোনটা নিব এবার আমরা দিব হচ্ছে কত ইয়ার লেটার এটা দিয়ে শুরু করতে পারি ঠিক আছে কত ইয়ার লেটার সালটা দিলে তো ভালো হয় তো সে প্রথমে সালটা দিলে ভালো হয় প্রথমটার ক্ষেত্রে তাহলে ফ্রম এত টু এত দেই হ্যাঁ তাহলে ফ্রম কোয়েশ্চেনটা কই এই যে 2016 থেকে 17 তে কত হয়েছিল এটা হচ্ছে 16 থেকে 17 17টা যখন লিখব তখন 16 থেকে লিখব 16 থেকে 17 কত হয়েছে তাহলে ফ্রম 2016 টু 2017 2016 থেকে 17 ওকে 8 মানে বারবার আমরা ডিফারেন্সটাকে ইন্ডিকেট করতেছি অথবা তুমি ডাইরেক্ট লিখতে পারো দ্য ডিফারেন্স সংখ্যাগুলোও চাইলে লিখে তারপর ডিফারেন্স লেখা যায় আবার চাইলে দ্য ডিফারেন্স ডাইরেক্ট লিখতে পারো হ্যাঁ ডিফারেন্স বিটুইন মোবাইল ফোন ইউজার্স and internet users কি হয়েছে কমে গেছে তাই না কমে গেলে তাহলে তুমি বলতে পারো হচ্ছে users decreased ওকে decreased কমে গেছে তাহলে ওদের মধ্যেকার যে ডিফারেন্স বিটুইন মোবাইল ফোন ইউজার ইন্টারনেট ইউজার্স আগে পার্থক্য ছিল 111 তে এবার পার্থক্য চলে আসছে মাত্র কততে পার্থক্য চলে মাত্র 63 তে
এটাকে আমরা বলতে পারি একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ বা হচ্ছে ড্রামাটিক চেঞ্জ। তাহলে আমরা বলতে পারি ইউজার্স ডিক্রিজড ড্রামাটিক্যালি, ঠিক আছে, ড্রামাটিক্যালি ডিক্রিজড হয়ে গেছে। অ্যান্ড বিকেমও লেখা যায়, অ্যান্ড টার্নড ইনটুও লেখা যায়, ঠিক আছে। টার্নড ইনটু মানে পরিণত হলো, অ্যান্ড টার্নড ইনটু, এবং পার্থক্যটা কততে পরিণত হয়েছে 63, টার্নড ইনটু 63। ওকে, তারপর বলবো ইট মিনস অথবা ইট রেফার্স টু, এটা বলতে বোঝায়, ইট রেফার্স টু এটা বোঝায় দা, অথবা এটা আসলে ইট মিনসটাই ভালো যায়, ঠিক আছে। এখানে ইট স্ট্যান্ডস ফর, ওকে, সেটাও ভালো যায় না, ইন্ডিকেটস ভালো যায়, ইন্ডিকেটস আগে লিখছি তো আবারও লিখতে পারো, ইট ইন্ডিকেটস দ্যাট, এটা বোঝায় যে দ্য ইন্টারনেট ইউজার্স বৃদ্ধি পাইছিল, তাই না। এটাকে কি বলতে পারি, বৃদ্ধিকে আমরা বলতে পারি রাইজ বা হচ্ছে রোজ, বৃদ্ধি পেয়েছিল, ইন্টারনেট ইউজাররা বৃদ্ধি পেয়েছিল ড্রামাটিক্যালি, আগেরটাই বলছিলাম। এবার বলবো কনসিডারেবলি মানে হচ্ছে উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল মোবাইল ফোন ইউজারদের, ইন্টারনেট ইউজারদের সংখ্যা, কম্পেয়ার্ড টু, কিসের তুলনায়, কম্পেয়ার্ড টু মানে কিসের তুলনায়, আমাদের কিসের তুলনায়, মোবাইল ফোন ইউজারদের তুলনায় ইন্টারনেট ইউজার এবার বেড়ে গেছে। হ্যাঁ, মোবাইল ফোন ইউজার্স, ইন্টারনেট ইউজার বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে কিসের তুলনায়, মোবাইল ফোন ইউজারদের তুলনায় ইন্টারনেট ইউজার বেড়ে গেছে। কারণ দেখো অন্য জায়গাতে তোমার এখনো পর্যন্ত 32 একই রকম আছে, অল্প অল্প বাড়ছে, কিন্তু এইখানে ওদের তুলনায়, মোবাইল ফোন ইউজারদের তুলনায় ইন্টারনেট ইউজারদের সংখ্যা অনেক দ্রুত বাড়ছে। সো এই জন্য কম্পেয়ার টু কথাটা লিখলাম, ঠিক আছে, কম্পেয়ার টু মোবাইল ফোন ইউজার্স। ওকে, লিখলাম। তারপরটায় চলে যায়, এরপরে হচ্ছে শেষেরটায়, আমরা বলবো শেষেরটায় কি, অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, তাই না। তাহলে বলবো অ্যাট দ্য, ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড মানে এই সময়কালের একেবারে শেষে কি হয়েছে। এবার আমি আবার সংখ্যাটা বলবো, যে তোমার মোবাইল ফোন ইউজার ছিল 140 মিলিয়ন, আর ইন্টারনেট ইউজার ছিল হচ্ছে তোমার 80 মিলিয়ন, ঠিক আছে। মূলত আমাদের সাবজেক্টটা কিন্তু নাম্বার, সাবজেক্টটা কি নাম্বার। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড দ্য নাম্বার অফ দেম মানে এই যে ওই লোকদের নাম্বার আর কি, তার ওই যে এই দুইজনদের নাম্বার, দ্য নাম্বার অফ দেম ওয়াজ 1, কত দেখলাম 140 মিলিয়ন, অ্যান্ড কত মিলিয়ন ছিল, অ্যান্ড হচ্ছে 81 মিলিয়ন, অ্যান্ড 81 মিলিয়ন। তাহলে নাম্বার ওয়াজ এত মিলিয়নের সংখ্যা ছিল। এখানে তুমি ভার্ব প্লাস আইএনজি দিয়ে লিখতে পারো মিলিয়ন, ওকে, লেখার দরকার নেই, মিলিয়ন। তারপরে বলবো হচ্ছে ইন দিস ইয়ার, একটা কমেন্ট করব, ইন দিস ইয়ার এই বছরে, দ্য নাম্বার অফ, ঠিক আছে, দ্য নাম্বার অফ বোথ ওয়াজ হাইয়েস্ট, আগে তো লিখছি ওভারঅলে যে দ্য নাম্বার অফ বোথ মানে উভয়ের সংখ্যায় ছিল, ওয়াজ লিখছি, ঠিক আছে, তাহলে আর ওয়াজ লিখবো না, ওয়াজ হাইয়েস্ট। হাউএভার, ঠিক আছে, যাই হোক, ওই বাট না লিখে বললাম হাউএভার দ্য ইন্টারনেট ইউজার্স না, তাদের নাম্বার, ঠিক আছে, হাউএভার দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স অর্থাৎ ইন্টারনেট ইউজার্সদের সংখ্যা, ইন্টারনেট ইউজার্স উইটনেসড দেখেছে, মানে এদের সংখ্যাটা, ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যাটা সাক্ষী হয়েছে বা দেখেছে, উইটনেসড আ রেভলিউশন। ওকে,
অথবা বলতে পারি একটা গ্রেট রিভলিউশন, ঠিক আছে? উইটনেসড আ গ্রেট রিভলিউশন। তার মানে হচ্ছে যাই হোক, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স উইটনেসড এ গ্রেট রিভলিউশন ইন দ্য লাস্ট 2 ইয়ার্স, পরবর্তী শেষের 2 বছরে, ঠিক আছে? দেখো লাস্টের টুকু শুধু পড়ো, 2016 থেকে 2017 পর্যন্ত মোবাইল ফোন ইউজার এবং ইন্টারনেট ইউজারকারীদের মধ্যে পার্থক্য কমে গিয়েছিল নাটকীয়ভাবে। হ্যাঁ, পার্থক্যটা কমে গিয়েছিল, হ্যাঁ সংখ্যা বাড়ছিল বাট পার্থক্যটা কমে গেছিল নাটকীয়ভাবে। এবং কততে পরিণত ছিল? পার্থক্যটা 63-তে পরিণত হয়েছে। এখানে সংখ্যা দুইটা লিখি নাই। এটা ইন্ডিকেট করতেছে যে দ্য ইন্টারনেট ইউজার্স, প্রত্যেকটা জিনিসের পেছনে একটা অন্তর্নিহিত মিনিং আছে এখানে, সেই মিনিংগুলো লিখতে পারলে ভালো মার্ক পাবা। গ্রাফ অ্যান্ড চার্ট ইন্টারপ্রিটেশন এটা সর্ট অফ, ঠিক আছে? তুমি কত ভালো করে গ্রাফটাকে ইন্টারপ্রিট করতে পারছো। এটা নির্দেশ করতেছে যে দ্য ইন্টারনেট ইউজার্স রোজ কনসিডারেবলি কম্পেয়ার্ড টু মোবাইল ফোন ইউজার্স। এটা কি নির্দেশ করতেছে? এটা মোবাইল ফোন ইউজারদের তুলনায় ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যাটা উল্লেখযোগ্যভাবে বাড়ছে, উল্লেখযোগ্যভাবে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা বাড়ছে। ওকে, পরে অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড দ্য নাম্বার অফ দেম, তাদের সংখ্যাটা ছিল 140 আর 181 মিলিয়ন। ইন দিস ইয়ার দ্য নাম্বার অফ বোথ ওয়াজ হাইয়েস্ট, তাদের কে না তাদের সংখ্যাটা ছিল উভয়েরই হাইয়েস্ট। যাই হোক তাদের, আচ্ছা, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স উইটনেস এ গ্রেট রিভলিউশন ইন দ্য লাস্ট 2 ইয়ার্স। শেষের 2 বছরে কি করছে? তারা আসলে তাদের একটা তারা আসলে একটা বিপ্লব দেখেছে, ঠিক আছে? তারা একটা মহান বিপ্লব দেখেছে এই সময়। বাকি সময় কিন্তু ইন্টারনেট ইউজার তো বাড়ে নাই। মোবাইল ছিল, সবাই হাই হ্যালো করতো, কল টল ব্যবহার করতো, কিন্তু এই যে 2017-18 এরপর থেকে ইন্টারনেটের ব্যবহারে একটা বিপ্লব ঘটছে বাংলাদেশে, ঠিক আছে? সো এই আর কি ছিল আমাদের হচ্ছে তোমার গ্রাফ অ্যান্ড চার্ট ইন্টারপ্রিটেশন। আমি জানি না এখানে ঠিক কত ওয়ার্ড আছে, এনিওয়ে তবে যত ওয়ার্ডই হয়েছে না কেন তুমি লিখলে আরেকটু বাড়তে পারে, কারণ আমি জিনিসগুলোকে অনেক কনসাইজ করে লিখছি। তোমার হয়তো এরকম 3-4টা সেন্টেন্সকে মার্চ করে লেখার অ্যাবিলিটি নাও থাকতে পারে, বাট কীভাবে সেন্টেন্সগুলোকে জোড়া দেওয়া যায়, যে রিপ্রেজেন্টিং, শোয়িং, দ্যাট ইন্ডিকেটস, হুইচ রিপ্রেজেন্টস, এই ধরনের এক্সপ্রেশন যত বেশি মনে করো ইউজ করতে পারবা। শুধু কমপ্লেক্স সেন্টেন্স বারবার দ্যাট আর হুইচ দিয়ে বাড়ায় গেলে কিন্তু হবে না। কমপ্লেক্স সেন্টেন্সের পরিবর্তে এই যে ভার্ব প্লাস আইএনজি ইউজ করে ক্লজ রিডিউস করে ওটাকে সিম্পল বানানো যায়, কিন্তু কমপ্লেক্সের মতোই বড় বড় সেন্টেন্স হয়। এই ক্ষেত্রে একটা সিম্পল সেন্টেন্স অনেক বড় হইতে পারে। সো এই জিনিসগুলো যদি একটু ফলো করতে পারো তাহলে আই হোপ তোমরা অবশ্যই 15-র মধ্যে 13, 14, 15 মার্ক পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের ইয়ার বেসড একটা। এবারে আমরা চলে যাব হচ্ছে তোমার পাই চার্ট কীভাবে লিখতে হয়। আর পাই চার্ট যেভাবে লিখবা ইন দ্য সেম ওয়ে, তুমি যেই গ্রাফগুলোতে হচ্ছে এরকম ইয়া থাকবে না, কি বলে তোমার সাল থাকবে না, সেগুলো কিন্তু একই ওয়েতে লিখতে পারবা। তো আমি এখানে আসলে কয়টা আছে দেখি, কয়টা সাবজেক্ট আছে, 1, 2, 3, 4, 5, 6, এখানে 6টা তোমার হচ্ছে 6টা সাবজেক্ট আছে। আর পাই চার্টে আছে কয়টা, 1, 2, 3, 4, 5টা। তো এইখানে আসলে বিভিন্ন সাল নাই যে তুমি আসলে সাল নিয়ে নিয়ে বানায় লিখবা, এখানে লিখতে হবে সাবজেক্ট নিয়ে। আর প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে বলার সময় আলাদা আলাদা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে হবে। সো সেই সকল প্রিপোজিশনাল ফ্রেজের ব্যবহারটাই তোমাদেরকে দেখাবো। আমরা এখন হচ্ছে ডিফারেন্ট সাবজেক্ট কিংবা টপিক নিয়ে কীভাবে লিখবো। তো এই ক্ষেত্রে তো টাইম নেই, তাহলে কি কি ফ্রেজ ইউজ করা যেতে পারে একটা সাবজেক্টের ক্ষেত্রে। একটা সাবজেক্ট রিপ্রেজেন্ট করার জন্য আমি এখন তোমাদেরকে কিছু ফ্রেজ বলবো, যেগুলো যে ফ্রেজগুলোর মাধ্যমে তুমি বিভিন্ন বিষয় নিয়ে বলতে পারবা, ঠিক আছে? সো 1 নাম্বার আমরা বলতেছি হচ্ছে ইন টার্মস অফ, ঠিক আছে? একটু আগে আমরা লিখছি ইন টার্মস অফ, মানে ক্ষেত্রে, ধরো ফিজিক্সের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে, কিংবা যানবাহনের ক্ষেত্রে কোনো একটা স্পেসিফিক বলতে পারো, ইন টার্মস অফ কার, ইন টার্মস অফ মোটর বাইক, এরকম যে কোনোটা বলতে পারবা। তারপর হচ্ছে উইথ রিগার্ড টু বলতে পারবা, উইথ রিগার্ড টু, ঠিক আছে? উইথ রিগার্ড টু বলতে পারবা। নাম্বার 3 বলতে পারবা হচ্ছে কনসিডারিং, কোনো একটা ব্যাপার বিবেচনা করে, কনসিডারিং ভেহিকলস, এগুলো শেষের দিকে লেখার চেষ্টা করবো, কনসিডারিং মোটর বাইক, সাবজেক্ট ভার্ব সব কিছু লেখার শেষের পরে। তারপরে লিখতে পারবো হচ্ছে রিগার্ডিং, হ্যাঁ রিগার্ডিং লিখতে পারো, এই কনসিডারিং রিগার্ডিং মানে একই, কোনো কিছু বিবেচনায়। তারপরে হচ্ছে লিখতে পারো পার্টেনিং টু, হ্যাঁ পার্টেনিং টু মানেও সেম। তো পার্টেনিং টু ছাড়াও আরও কয়েকটা আছে, আমি নিজে যেগুলো ইউজ করি টোটাল সবগুলো লিস্ট করে রাখছিলাম, যে পার্টেনিং টু, এটা লিখছিলাম পার্টেনিং টু কোনো কিছুর ক্ষেত্রে। দেন নাম্বার 6
লিখতে পারো হচ্ছে ইন রিলেশন টু, হ্যাঁ, ইন রিলেশন টু। তো এখানে আসলে কয়টা আছে দেখো তো, কয়টা সাবজেক্ট বলছে? তিনটা, ছয়টা, এর বেশি কখনোই থাকার কথা না। ছয়টা অলরেডি আছে আমাদের এখানে, তবুও আরেকটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়েন ইট কামস টু, হ্যাঁ, ওয়েন ইট কামস টু। তো এই ফ্রেজগুলো ব্যবহার করে তুমি ডিফারেন্ট বিষয় নিয়ে বলতে পারবা, ঠিক আছে? এগুলা কিসের ক্ষেত্রে? এগুলা হচ্ছে ইয়ার ছাড়া টপিক বেসড, মানে কোনটা কোন টপিকের বা কোন সাবজেক্ট, টপিক বেসড যেই লাইন গ্রাফ না, বার চার্ট সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবা, অথবা তোমরা পাই চার্টে এই ফ্রেজগুলো ইউজ করতে পারবা, পাই চার্টে। আর বাকি সব কিছু স্ট্রাকচার কিন্তু সেমই। তো চলো তাহলে আমরা দেখি, প্রথমটা একটু লেখা শুরু করি ফার্মিং দিয়ে। তো আমরা সাবজেক্ট প্রথমে ইন্ট্রোডাকশনটা লিখবো আগের নিয়মেই। তো চলো আমরা ইন্ট্রোডাকশনটা লিখে ফেলি। ইন্ট্রোডাকশনটা লিখবো হচ্ছে দ্য গ্রাফ, তাহলে হচ্ছে এখানে গ্রাফের জায়গায় পাই চার্ট হলে পাই চার্ট লিখবা, ঠিক আছে? গ্রাফের জায়গায় পাই চার্ট লিখবা অবশ্যই। দ্য গ্রাফ চার্ট আছে লিখি, দ্য গ্রাফ চার্ট, ওকে, শোজ, তাহলে লিখবো হচ্ছে পোর্ট্রেজ বা ইলাস্ট্রেটস, সমস্যা নেই, আমি পোর্ট্রেজ লিখলাম, পোর্ট্রেজ। ওকে, দেখো এইখানে কি বলছে, পোর্ট্রেজ দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, এটুকু শুধু লিখলেই কিন্তু হয়ে যাবে, এখানে কোনো সালটাল নাই। আবার তোমরা যদি কেউ চাও, চাইলে এটাকে সেন্টেন্সে ভেঙে ফেলতে পারো। চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল, এটা প্যাসিভ সেন্টেন্স আছে, চাইলে অ্যাক্টিভ বানাইতে পারো, হ্যাঁ। কিভাবে বানাবা? রিপ্রেজেন্টস, এখানে আসলে কি রিপ্রেজেন্ট করতেছে? কিছু পেশা, ফার্মিং, বিজনেস, গভর্নমেন্ট জব, রিসার্চ, ব্যাংকিং, টিচিং। তাহলে পোর্ট্রে করতেছে কিছু প্রফেশন, বেসিক্যালি এখানে বলছে কিছু প্রফেশনের কথা যেগুলা পছন্দকৃত হয় কাদের দ্বারা? এডুকেটেড পিপলের দ্বারা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা লিখতে পারি দ্য চয়েস অফ প্রফেশন না লিখে আমরা বলতে পোর্ট্রেজ সাম প্রফেশনস, কিছু প্রফেশন বলতে, জাস্ট একটু চেঞ্জ জানার জন্য যে আমরা লিখতে পারি, আমাদের ইন্ট্রোডাকশনটাও আমরা চাইলে চেঞ্জ করতে পারি কিছুটা, ঠিক আছে? এখানে সিম্পল সেন্টেন্স আছে, বাট আমরা কমপ্লেক্স বানিয়ে ফেলব। সাম প্রফেশনস দ্যাট ইউজ করলেও হয়, না করলেও হয়, ঠিক আছে? এভাবে লেখা যায়, দ্যাট প্রফেশনস তো অনেকগুলো আছে, আর চোজেন, দ্যাট আর চোজেন, সরি চোজেনে কিন্তু একটাও হবে, দ্যাট আর চোজেন, যেগুলো পছন্দকৃত হয় বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, ওকে, ইন আওয়ার কান্ট্রি, ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে হরাইজন্টাল লাইন, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, এটা তো আর পাই চার্টের ক্ষেত্রে নেই। তাহলে পাই চার্টের ক্ষেত্রে এই লাইনে কি লিখবা? ঠিক আছে, পাই চার্টের ক্ষেত্রে এগুলো লিখতে পারো যে তোমার এইখানে যেমন কি নিয়ে বলছে, শোজ দ্য সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন ইন এ সিটি, নাও অ্যানালাইজ দ্য গ্রাফ চার্ট অ্যাট লিস্ট 80 ওয়ার্ডস, ইউ শুড হাইলাইট দ্য ইনফরমেশন। ওকে, এখানে আসলে সোর্সগুলো আছে, তাই না? সোর্সগুলো কত পার্সেন্ট কোন সোর্স? পাওয়ার হাউস এনভায়রনমেন্ট পলিউশনের ভূমিকাটা দেখা হচ্ছে 2%, অন্যগুলা 8%। সো আমরা এখানে বলতে পারি, ওকে, সোর্সেস পলিউশন সিটি, সোর্স এনভায়রনমেন্ট পলিউশন, পাওয়ার হাউস 2%, ওকে। তাহলে আমরা বলবো হচ্ছে এই সোর্স সমূহকে মেজার করা হয়েছে, তাই না? সোর্স সমূহকে, বা অ্যামাউন্ট অফ পলিউশন, এটাকে সোর্সেস অফ পলিউশন বললেও এটা আসলে অ্যামাউন্ট অফ পলিউশন, কে কতটুকু অ্যামাউন্টের পলিউশন করে থাকে। পাওয়ার হাউসগুলো 2%, তাহলে আমরা এটাকে বলতে পারি দ্য অ্যামাউন্ট, এটার ওই জায়গাটা ইন্ট্রোডাকশনের প্রথম লাইনের পরে এটা লিখবো, এই যে এটুকুর পরে লিখবো যেটা, হ্যাঁ, যেটুকু লিখছি তার পরের লাইনে, ঠিক আছে? দ্য অ্যামাউন্ট অফ পলিউশন, আর এমন কিছু যা গোনা যায় সেগুলো হলো দ্য নাম্বার অফ সামথিং, দ্য অ্যামাউন্ট অফ পলিউশন হ্যাজ বিন মেজার্ড, হ্যাজ বিন প্যাসিভ, এটা তো নিজে মেজার করতে পারে না, হ্যাজ বিন মেজার্ড ইন কিসে? পার্সেন্টেজ। এবং এই যে পাই চার্ট, এইটার দেখো তো কয়টা ভাগ আছে? 1 2 3 4 5 ভাগ, 5টা ডিফারেন্ট সোর্সকে নির্দেশ করতেছে, তাই না? ওইটাই আমি লিখবো এখানে, পার্সেন্টেজে পরিমাপ করা হয়েছে, অ্যান্ড
এই পাই চার্টটার 5 ভাগ, তাই না? and the pie chart and the pie chart has been divided into কত পার্ট? 5 পোরশনস, ঠিক আছে? 5টা পার্টে ভাগ করা হয়েছে, পোরশনস, যেগুলো রিপ্রেজেন্ট করতেছে, হ্যাঁ, রিপ্রেজেন্টিং, কি রিপ্রেজেন্ট করতেছে? 5 ডিফারেন্ট সোর্সেস, ঠিক আছে? এখানে লিখছি কি, পরিমাপ করা হয়েছে হচ্ছে তোমার অ্যামাউন্টটা পার্সেন্টেজে, এবং এই পাই চার্টটা হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 5 পোর্শনস, 5টা পার্টে ভাগ করা হয়েছে, 5 ভাগে ভাগ করা হয়েছে, যা রিপ্রেজেন্ট করতেছে, এই যে ভাগগুলো রিপ্রেজেন্ট করতেছে 5 ডিফারেন্ট সোর্সেস, 5টা ভিন্ন ভিন্ন সোর্স নির্দেশ করতেছে। তো এইটা কিন্তু ইন্ট্রোডাকশনে তুমি দ্বিতীয় পার্ট হিসেবে লিখতে পারো। পাই চার্টে কিছু লেখা যাবে না, ব্যাপারটা এরকম না যে ভার্টিক্যাল হরিজন্টাল লাইন নাই সেই জন্য, হ্যাঁ, চাইলে লিখতে পারো যে কতগুলো পার্টে ভাগ করা আছে। আর এইখানের লেখাটা তোমরা পারবে আশা করি। যেমন এইখানে হচ্ছে তুমি কত পার্সেন্টেজে দেওয়া আছে, এটা কিসের পার্সেন্টেজ? পিপলদের, তাহলে এটা নাম্বার হবে, ঠিক আছে? দ্য নাম্বার অফ পিপল, নাম্বার অফ দ্য নাম্বার অফ দ্য পিপল। এখানে কিন্তু দা পিপল কেন বললাম? কারণ এই যে এডুকেটেড পিপলদের কথা বলছো, সব লোক না, হ্যাঁ, এই জন্য এদেরকে নির্দেশ করতে, নির্দিষ্টভাবে বোঝাইতে দা পিপল ইউজ করলাম। দ্য নাম্বার অফ দ্য পিপল হ্যাজ বিন রিপ্রেজেন্ট করা হয়েছে, তাই না? হ্যাভ বিন রিপ্রেজেন্টেড ইন, নাম্বারটাকে উপস্থাপন করা হয়েছে ইন পার্সেন্টেজ, ইন পার্সেন্টেজ অ্যান্ড, ওকে, ইন পার্সেন্টেজ, পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করা হয়েছে। বিসাইডস, পাশাপাশি, এগুলোর ক্ষেত্রে বলছি পাশাপাশি লিখতে, বিসাইডস, ওকে, বিসাইডস দ্য প্রফেশনস, পাশাপাশি দ্য প্রফেশনস অ্যান্ড পার্সেন্টেজেস, এই বরাবর অনেকগুলো পার্সেন্টেজ আছে, অ্যান্ড পার্সেন্টেজেস, এবং পার্সেন্টেজ সমূহ হ্যাভ বিন ডেপিক্টেড, ঠিক আছে? রিপ্রেজেন্ট যা ডেপিক্টেড তাই, হ্যাজ বিন ডেপিক্টেড, এগুলাকে ডেপিক্টেড হয়েছে কিভাবে? এগুলা চিত্রায়িত হয়েছে। প্রথমে কার কথা বলছি? প্রফেশনসগুলোর কথা, তারপর পার্সেন্টেজগুলোর কথা, তাহলে পোর্ট্রেট হয়েছে, এটা হরাইজন্টাল লাইন প্রথমটা বলছি, তাহলে হচ্ছে হরাইজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি, তাই না? হরাইজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি, কমা দিয়ে বলছিলাম কি রেসপেক্টিভলি লিখবা, রেসপেক্টিভলি লিখবা, তাহলে বোঝা যাবে যে তুমি আসলে কি বুঝাইছো, যথাক্রমে বুঝাইছো। ওকে, সো এই যে তোমার হচ্ছে ইন্ট্রোডাকশনটা হয়ে গেল, এবার তুমি চলে যাবে হচ্ছে বড ওভারভিউতে, তাই না? ওকে, ওভারভিউটা আমি এইখানে লিখলাম না, এরপরে লিখি ওভারভিউ। তাহলে ওভারভিউতে লিখবো হচ্ছে সবসময় ওভারঅল। ওভারঅল তুমি কি দেখতে পাইছো? ওভারঅল এই যে গ্রাফটার মধ্যে কি সবসময় গ্রোথ দেখতে পাইছো আগেরগুলোর মতো? বা এখানে তো দুইটা টপিক নাই, এখানে তুমি কখনো দেখবে বাড়ছে, কখনো কমছে, ওভারঅল ফ্ল্যাকচুয়েশন আছে, তাই না? ওভারঅল দেয়ার ইজ, কোনো সাল নাই, তাহলে প্রেজেন্টে লিখবো দেয়ার ইজ আ ফ্ল্যাকচুয়েশন, দেয়ার ইজ আ ফ্ল্যাকচুয়েশন ইন দ্য গ্রাফ। এই গ্রাফের ক্ষেত্রে একটা ফ্ল্যাকচুয়েশন দেখে গেছে, কিসে? ইন টার্মস অফ কিসের ক্ষেত্রে? চুজিং, ইন টার্মস অফ চুজিং ডিফারেন্ট, বিভিন্ন কিসের ক্ষেত্রে? বিভিন্ন, ইন টার্মস অফ চুজিং ডিফারেন্ট প্রফেশনস, অর্থাৎ বিভিন্ন প্রফেশন চুজের ক্ষেত্রে, পছন্দ করার ক্ষেত্রে। তাইলে একটা ফ্ল্যাকচুয়েশন দেখে গেছে কিসের মধ্যে? তোমার বিভিন্ন পেশা পছন্দ করার ক্ষেত্রে গ্রাফের মধ্যে একটা ওঠানামা দেখা গেছে ওভারঅল। ওকে, এবং হচ্ছে সর্বোচ্চ কোথায় গেছে? গভর্নমেন্ট জবে, আর সর্বনিম্ন সেম 10% রিসার্চে, ফার্মিং আর রিসার্চে। ওকে, তাইলে হেয়ার, এখানে তো এখানে আসলে হেয়ার না লিখেও তুমি হোয়ার লিখতে পারো, ঠিক আছে? হোয়ার লিখতে পারো, যেখানে যে ফ্ল্যাকচুয়েশন দেখেছে প্রফেশনে, যেখানে হোয়ার মানে এই গ্রাফের মধ্যে যেখানে
এখানে মূলত কি নিয়ে বলছে, চয়েস নিয়ে বলছে তাই না, চয়েস অফ প্রফেশন ওয়ার দ্য চয়েস, মূলত এখানে যে পছন্দটা, চয়েস reached a peak of, choice reached a peak of, reached a peak of কততে পৌঁছাইছে, পিক অফ হাইয়েস্ট প্রসেসে 60 তে, পিক অফ, তাহলে দ্য চয়েস, চয়েসটার কথা বলছি, তাহলে পার্সেন্টেজ লিখব, আর পার্সেন্টেজের কথা বললে এখানে পার্সেন্টেজ চিহ্নটা দিব না, তাহলে দ্য চয়েস রিচড আ পিক অফ 60%, কিসের ক্ষেত্রে, আমরা আগে কিন্তু ইন টার্মস অফ বলে ফেলছি, উইথ রিগার্ড টু বলবো এবার, ঠিক আছে, উইথ রিগার্ড টু, কিসের ক্ষেত্রে এটা দেখা গেছে, এটা দেখা গেছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে দেখা গেছে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এটা দেখা গেছে, উইথ রিগার্ড টু গভর্নমেন্ট জব, ওকে গেল। তাহলে এটা তো হোয়াইট দিছিলাম, অ্যান্ড সেন্টেন্স আর বড় করি, অ্যান্ড হিট, এবং এই চয়েসটা হিট আর লো অফ, হিট আর লো অফ, এবং সর্বনিম্ন দেখা গেছে হিট আর লো অফ কত পার্সেন্ট দেখা গেছে, 10%, কোন কোন ক্ষেত্রে, রিসার্চ অ্যান্ড ফার্মিংয়ে হিট আর লো অফ 10% ইন ফার্মিং অ্যান্ড রিসার্চ, কই কই দেখা গেছে এটা, ফার্মিং অ্যান্ড রিসার্চ। বলছিলাম অ্যানালাইসিস, এবার চলে যাব, তো অ্যানালাইসিসে যখন যাব তখন দুইটা পার্টে ভাগ করতে পারি, এই যে বড়গুলা এইগুলা 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 এক ভাগ নিতে পারি, আর এই যে অল্পগুলা এগুলাকে এক ভাগে বিশ্লেষণ করতে পারি। তো আমরা এমন না যে যেহেতু একেবারে সালের পর সাল আছে, এগুলো বিভিন্ন বিভিন্ন পেশা, সেখানে তো যে কোনোটা তুমি যে কোনো জায়গা থেকে পিক করতে পারো। তাহলে আমরা প্রথমে হচ্ছে ছোটগুলা নিয়েই করি, তাহলে বড়গুলাকে পরে বড় করে তুলতে পারবো, ঠিক আছে। ফার্মিং, তো এবার আমরা প্রথমটাকে নিয়ে যখন বর্ণনা করব তাহলে কি বলবো, উইথ রিগার্ড টু, ওয়েন ইট কামস টু লিখবো। এবার উইথ রিগার্ড টু লিখে ফেলছি, দেখো দুইটা ফ্রেজ, এই যে বিভিন্ন সাবজেক্টকে রিপ্রেজেন্ট করার জন্য যে ফ্রেজগুলো বসে, ইন টার্মস অফ কিসের ক্ষেত্রে, আর হচ্ছে উইথ রিগার্ড টু কিসের ক্ষেত্রে, এগুলো কিন্তু বলে ফেলছি। এবার আমরা চলে আসবো হচ্ছে নতুন একটা সাবজেক্টের ব্যবহার করার ফ্রেজের মধ্যে, সেটা হচ্ছে ওয়েন ইট কামস টু। তো লেখো ওয়েন ইট কামস টু, ওয়েন ইট কামস টু কোন পেশা, ফার্মিং, আমরা কোনটার কথা আগে বলবো, ফার্মিং এর কথা বলবো, বিজনেস, রিসার্চ। when it comes to ফার্মিং, যখন আমরা ফার্মিং এর কথা বলি, when it comes to ফার্মিং, ফার্মিং এর কথা যখন আসি, কত পার্সেন্ট, 10%, তাই না, দুইটাকে একসঙ্গে আনতে পারি আবার নাও আনতে পারি, ঠিক আছে। দেখো when it comes to ফার্মিং কত পার্সেন্ট, 10% of the, কাদের কথা বলতেছে, এডুকেটেড পিপল, এডুকেটেড পিপল, 10% of the educated people, তারা কি করে, পছন্দ করে, চুজ কে কি বলতে পারি, প্রেফার করতে পারি, বারবার চুজই কেন বলবো, প্রেফার, তারা পছন্দ করে, এডুকেটেড পিপল প্লুরাল, তাই এটা দিলাম, এস দিলাম না, তাহলে প্রেফার করে 10% of the educated, ফার্মিং এর কথায় যখন আসি 10% educated people প্রেফার করে, প্রেফার ইট অ্যাজ দেয়ার প্রফেশন, অ্যাজ দেয়ার প্রফেশন, মানে তাদের পেশা হিসেবে 10% লোক এটা পছন্দ করে, ওকে। which is দিতে পারি, which is similar to, which is similar to research, হ্যাঁ, রিসার্চ, যেটা আসলে রিসার্চের সমমান বা সমান, ওকে, রিসার্চের সমান, রিসার্চের কথা হয়ে গেল। এইবার আমি পরেরটায় আসবো কিসে, পরেরটায় আমি আসবো হচ্ছে রিসার্চও চলে গেল, এর সঙ্গে থাকলো বিজনেস। এবার বিজনেসের ক্ষেত্রে কি আমি এবার when it comes to এরকম একটা সাবজেক্ট দিব, না, আমি দিব হচ্ছে এবার হচ্ছে তোমার ইয়াটা লিখবো, আগে পিপল সাবজেক্টটা ইউজ করব, ঠিক আছে। তাহলে আমরা বলবো দ্য পার্সেন্টেজ, সাবজেক্ট হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ, এডুকেটেড পিপলের কথা বলছি, লেখার দরকার নেই, দ্য পার্সেন্টেজটাই লিখবো শুধু, তাহলে বোঝা যাবে কিসের পার্সেন্টেজ, ওই লোকদের পার্সেন্টেজ। দ্য পার্সেন্টেজ কি হয়েছে, বাড়ছে বিজনেসের ক্ষেত্রে, তাই না, এই পার্সেন্টেজটা বাড়ছে, কি বলতে পারি, বাড়লে গ্রো আপ, ঠিক আছে, পার্সেন্টেজ গ্রোজ আপ লিখতে পারো, গোজ আপ লিখতে পারো, গোজ আপ, হ্যাঁ, গোজ আপ মানে বেড়ে যাও, তাহলে গোজ আপ অ্যাট, বেড়ে গেছে কততে, গোজ আপ অ্যাট কত পার্সেন্ট, 20%, 20% বেড়ে গেছে, 20% পার্সেন্টেজটা কিসের ক্ষেত্রে, তোমার বিজনেসের ক্ষেত্রে। তাহলে এবার লিখবো হচ্ছে কনসিডারিং, হ্যাঁ, মানে কিসের ক্ষেত্রে, বিজনেসের বিবেচনায়, কনসিডারিং
বিজনেস, বিজনেস, ওকে, বিজনেসের বিবেচনায়। ইট ইন্ডিকেটস এর জায়গায় লিখতে পারো ডেপিক্টস বলেছিলাম, ইট ডেপিক্টস, পোর্ট্রেজ, যা লিখতে যাও লিখতে পারো, অথবা রিপ্রেজেন্টস, ইট শোজ, ওকে, ইট শোজ দিতে পারো, ডেপিক্টস দিতে পারো, ইট ডেপিক্টস দ্যাট বিজনেস, ওকে, একটু তুলনা করবো আমরা আগেরগুলোর সাথে, বিজনেস, তা না হলে বড় হবে না এটা, ঠিক আছে, যে বিজনেস ইজ চোজেন বাই, আগেরটা ছিল 10 তাই না, বাই অ্যাবাউট না এক্স্যাক্টলি তাই না, 10% আছে, বাই এক্স্যাক্টলি ডাবল, ঠিক আছে, ডাবল এডুকেটেড পিপল। তাহলে এটা দেখা যাচ্ছে যে বিজনেসকে বেছে নেওয়া হয় ঠিক দ্বিগুণ শিক্ষিত মানুষদের দ্বারা, ঠিক আছে, বেছে নেওয়া হয় পিপল, ওকে, কিসের তুলনায়, এডুকেটেড পিপল কম্পেয়ার টু, কিসের তুলনায় বিজনেসকে বেছে নেওয়া হয় সেগুলো লিখতে হবে, কম্পেয়ার টু, তাহলে কম্পেয়ার টু মানে কিসের তুলনায় সেটা লিখে দিব, কিসের তুলনায় দ্বিগুণ, কম্পেয়ার টু ফার্মিং অ্যান্ড রিসার্চ, ঠিক আছে, ফার্মিং অ্যান্ড রিসার্চের তুলনায়। এবার হচ্ছে যখন পরেরটা নিয়ে লিখবা, হ্যাঁ, পরেরটা নিয়ে কিভাবে লিখবা, এটাকেও তুমি আবার সাবজেক্ট শুরুতে লিখতে পারো, সাবজেক্ট আবার শুরুতে, তাহলে লেখো দ্য পার্সেন্টেজ, দ্য ইন রিলেশন টু দিয়ে শুরু করো, হ্যাঁ, ইন রিলেশন টু, আচ্ছা এটা তো আমরা আর এই প্যারায় লিখবো না, ঠিক আছে, এই প্যারায় লিখবো না, কারণ আমাদের 3টা অলরেডি শেষ, পরের প্যারায় চলে যাব, তাহলে পরের প্যারায় যখন যাব তখন লিখবো ইন রিলেশন টু, হ্যাঁ, ইন রিলেশন টু কিসের সম্পর্কে বলতেছি আমরা বলতেছি হচ্ছে ব্যাংকিং টিচিং, শেষে গিয়ে হচ্ছে গভর্নমেন্ট জব বলবো, ঠিক আছে, তাহলে ইন রিলেশন টু ব্যাংকিং, ইন রিলেশন টু ব্যাংকিং আমরা ছোট হাতেরই লিখবো, যেহেতু এগুলো হচ্ছে তোমার প্রপার নাউন না, ইন রিলেশন টু ব্যাংকিং, এগুলোর পর প্রিপোজিশনাল ফ্রেজ যেহেতু আমাদেরকে একটা কমা ইউজ করতে হবে নাউন লেখার পরে ব্যাংকিং এর ক্ষেত্রে বা ব্যাংকিং এর বিষয়ে, দে কারা, যেহেতু আলাদা নতুন একটা প্যারা, আবার দে লিখবো না, কত পার্সেন্টটা দিয়ে শুরু করব, এটা পার্সেন্ট হচ্ছে 40% এর একটু নিচে দেখতে পাচ্ছ, তাহলে লেস দ্যান 40%, তাই না, অথবা আর কি বলা যায়, অলমোস্ট 40%, তাই না, অলমোস্ট লেখা যায়, তাহলে ইন রিলেশন টু ব্যাংকিং অলমোস্ট লেখা যায়, প্রায় হলে কম হলে, অলমোস্ট 40%, অলমোস্ট 40% অফ দ্য এডুকেটেড পিপল, 40% এডুকেটেড পিপল প্রায় তারা বেছে নেয়, তো প্রেফার বলতে পারো, তাহলে পিক বলতে পারো, তারপরে কি বলা যায়, চুজ বলতে পারো, ঠিক আছে, তারা পছন্দ করে, তাহলে অলমোস্ট 40% অফ এডুকেটেড পিপল পছন্দ করে ইট, ওকে, এটা পছন্দ করে, এটা পছন্দ করে, তাহলে এটুকুই লেখা শেষ। এই ব্যাংকিং এর ক্ষেত্রে অলমোস্ট 40% পিপল এটাকে পছন্দ করে, নতুন একটা প্যারা আসছি তো আগেগুলোর সাথে তুলনা করব না, আর যদি করতেও চাও তাহলে তুমি বলতে পারো ইটস কনসিডারেবলি হায়ার দেন, ঠিক আছে, এটা হচ্ছে উল্লেখযোগ্যভাবে বেশি, ইটস কনসিডারেবলি হায়ার অথবা সিগনিফিকেন্টলি হায়ার দেন, কাদের থেকে, দ্য প্রিভিয়াস মানে পূর্বের, দ্য প্রিভিয়াস ওয়ান্স, এই ওয়ান্স মানে কি জানো, এর আগে যাদের কথা বলছো তাদের সবাইকে বোঝাবে, প্রিভিয়াস ওয়ান হইলে প্রিভিয়াস একটার চেয়ে, প্রিভিয়াস ওয়ান্স মানে আগের সবগুলার চেয়ে, তাহলে আগের সবগুলার চেয়ে এটা কনসিডারেবলি হায়ার, ওকে, উল্লেখযোগ্যভাবে বেশি,
এইবার লাস্টে আমরা চলে আসছি কোন কিসের কথায়, টিচিং এর কথায়। ওকে, তাহলে টিচিং ইজ প্রেফার্ড, এবার প্যাসিভ করে লিখবো। হ্যাঁ, টিচিং ইজ প্রেফার্ড, সরি, টিচিং ইজ প্রেফার্ড, টিচিংকে পছন্দ করা হয় বাই কত পার্সেন্ট, বাই এটা আছে কত পার্সেন্ট, 30%। ওকে, বাই 30% অফ দেম, তাদের মধ্যে 30% দ্বারা বেছে নেওয়া হয়। ওকে, দ্যাট ইজ 10%, কাউকে কিন্তু ডিরেক্টভাবে তুলনা করি না এই সংখ্যা দিয়ে, 10% লেস দেন ব্যাংকিং, যেটা আবার কই তোমার হচ্ছে ব্যাংকিং এর চেয়ে 10% কম। ওকে, তারপরে ফাইনালি আমরা বলবো ফাইনালি পরিশেষে, পরিশেষে কি হয়েছে শেষেরটাকে বলবো ফাইনালি গভর্নমেন্ট জব। ওকে, ফাইনালি গভর্নমেন্ট জব উইটনেসড দেখেছে, বাস্তব করবো না, গভর্নমেন্ট জব রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, রিপ্রেজেন্টস নির্দেশ করতেছে গ্রেট ডিল অফ ইন্টারেস্ট, গ্রেট ডিল অফ ইন্টারেস্ট, এটা কিন্তু দেখা যাচ্ছে ইন্টারেস্ট অ্যামং, তাহলে রিপ্রেজেন্টস এ গ্রেট ডিল অফ ইন্টারেস্ট অ্যামং কাদের মধ্যে, দ্য educated people in our country, তাহলে গ্রেট ডিল অফ ইন্টারেস্ট সেটা কত, এবার একটু আমরা চাইলে কমা দিয়ে বলতে পারি, কত পার্সেন্ট সেটা কমা দিয়ে বলা যায়। হ্যাঁ, কত পার্সেন্ট এটা, 60% দিয়ে আবারও কমা দিয়ে আবার সেন্টেন্স চালাই যাওয়া যায়। ঠিক আছে, যে এ গ্রেট ডিল অফ ইন্টারেস্ট অ্যামং দ্য এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি 60%, গ্রেট ডিল অফ ইন্টারেস্টটা কত সেটা লিখে দিলাম 60%, হুইচ ইজ দ্য হাইয়েস্ট অন অ্যামং অল প্রফেশন, যেটা সমস্ত প্রফেশনের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছে। ঠিক আছে, এই হচ্ছে আমার সবগুলা নিয়ে বলা শেষ। তোমরা চাইলে এগুলাকে আরও কম্পেয়ার করে করে আগায় সেন্টেন্স আরেকটু বড় করতে পারো, তবে অনেক বেশি কম্পেয়ার করতে গিয়ে রিডান্ডেন্ট না করে ফেলে চেষ্টা করবো এরকম একটা জেন্টেল অ্যামাউন্টের মধ্যে থাকার, যেটা অনেক বেশি হয়ে যাবে না, আবার অনেক কমও হয়ে যাবে না, আবার খুবই শক্তিশালী কিছু ওয়ার্ড ইউজ করে, কিছু ফ্রেজ ইউজ করে তোমার গ্রাফ অ্যান্ড চার্টে ভালো একটা মার্ক চলে আসবে। সো বেস্ট অফ লাক। পাই চার্টের ক্ষেত্রে কতটুকু ডিফারেন্স শুধু ইন্ট্রোডাকশনের মধ্যে দেখাই দিছি, আর সাবজেক্টগুলো একেবারে সেম। সো সবার জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল। আর এই যে বাকি যেগুলো থাকবে এগুলো তোমাদের হোমওয়ার্ক, এই কাজগুলো যদি তোমরা কমপ্লিট করো, আমাদের এইখানে যতগুলো আছে যে প্রশ্নগুলো দিয়ে দিলাম তোমাদেরকে এই স্লাইডের মধ্যেই সবগুলো প্রশ্ন যদি তোমরা সলভ করে ফেলো, তাহলে আশা করি এইচএসসি 25 ব্যাচে তোমরা যারা আছো, 26-এর যারা আছো, 27-এর যারা আছো, এবং এসএসসিতে যাদেরকে তোমাদের লিখতে হয় গ্রাফ অ্যান্ড চার্ট, ইভেন তোমরা যারা চিন্তা করছো অনেকে এসএসসি পরীক্ষা শেষ যে তোমরা একটু আইএলস এর প্রিপারেশন নেবে, তাদের রাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু রাইটিং টাস্ক 1-এ বেশ হেল্প করবে এই স্ট্র্যাটেজিগুলো। তো থ্যাংক ইউ এভরিওয়ান। এইচএসসি 25-এর জন্য স্পেশালি ক্লাসটা যেহেতু ছিল, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, যেন রাইটিং পার্ট সহ ইংলিশের সবগুলো পার্টে বেস্ট একটা মার্ক তুলে এ+ নিশ্চিত করতে পারো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম।